আসসালামু আলাইকুম, ওয়েলকাম ইউ অল ফ্রম ম্যাট্রিক্স পয়েন্ট। সো আজকে আমাদের ক্লাস টেস্ট 21 সেটা ক্লাস টেস্টের কোশ্চিন সলভের বিষয়ে আমরা ডিসকাস করব। সো অলরেডি আপনারা এই পরীক্ষাটা দিয়ে ফেলেছেন এবং এটার কন্টেন্টও জানেন। দুটা বিগ কন্টেন্ট, একটা হচ্ছে হিস্টোলজি আর একটা হচ্ছে এমব্রায়োলজি। সো অ্যানাটমি খুবই মোস্ট অফ দ্য কেসেস আপনাদের সবার কাছে খুবই কঠিন এবং খুবই বিরক্তিকর মনে থাকে না একটা টপিক, যেটা পড়তেও ভালো লাগে না, পড়লেও দেখা যায় যে কিছু বুঝতে পারেন না। অনেকে এরকম একটা অভিযোগ করেন। সো অ্যানাটমিতে আসলেই তাই, কোয়াইট ডিফিকাল্ট। ফার্স্ট ইয়ারের কথা যদি আমরা মনে করে দেখি, যে দেখতাম আমরা অ্যানাটমিতে সবচেয়ে বেশি সময় থাকতো, এবং আপনি কিন্তু অ্যানাটমি যে পাসটা করে আসছেন এমবিবিএসে, সবচেয়ে বেশি মার্কস কিন্তু সেই অ্যানাটমিতেই ছিল। 600 মার্কের পরীক্ষা দিতে হয় প্রফে, অন্য কোনো সাবজেক্টে কিন্তু এত মার্কও থাকে না। সো অ্যানাটমি প্রিপারেশন ডিফিকাল্ট, বাট আপনি তো এটা অ্যাভয়েড করতে পারবেন না। আপনার এন্ট্রেন্স এক্সামের জন্য দিস ইজ এ মাস্ট নো টপিক। ওকে, এবং এই অ্যানাটমিতে লটস অফ ডিভিশন আমরা জানি। আপার লিম রয়েছে, অ্যাবডোমেন রয়েছে, হিস্টোলজি রয়েছে, এমব্রায়োলজি রয়েছে, হেড নেক, ব্রেন আইবল রয়েছে, অনেক অনেক ভাগ। এবং এই কয়টা ভাগের মধ্যে কিন্তু আজকের যেটা, সেটা হচ্ছে হিস্টোলজি এমব্রায়োলজিটা মোস্ট ইম্পর্ট্যান্ট। এখান থেকে আপনার যে কোনো পরীক্ষায়, যে আমি যদি রেসিডেন্সির কথা বলি, দেখা যাবে যে প্রায় 8টা থেকে 10টা কোশ্চিন চলে আসবে এই দুটো টপিক থেকে। এবং ডিপ্লোমার কথা যদি আমি বলি, অ্যাটলিস্ট 4টা থেকে 5টা কোশ্চিন আপনি কিন্তু হিস্টোলজি এমব্রায়োলজি থেকে পেয়ে যাবেন, এবং খুবই সিলেক্টিভ জায়গাগুলো থেকেই কোশ্চিন আসে। সো ক্লাস টেস্টের ক্ষেত্রে আমরা যে জিনিসটা মাথায় রাখছিলাম, যে আপনারা যেটা পড়েন অ্যানাটমিতে আসলে খুবই ভাস্ট, প্রিপারেশন নেওয়াটা কোয়াইট ডিফিকাল্ট। সো আমরা লেকচার শিট বেসড করে প্রিপারেশনটা নিব প্রথমত। কেন? কারণ লেকচার শিট তো আর বাইবেল না যে এখান থেকে আপনার 100% কোশ্চিন কমন আসবে। আমরা কেউ আপনাকে গ্যারান্টিও দিচ্ছি না, বাট আপনি যদি এটা খুব ভালো করে গ্রিপে নেন, এটা অন্তত আশা করা যায় যে অ্যারাউন্ড 80% কোশ্চিনই কিন্তু এই জায়গা থেকে আসবে। এটা অনেক দিনে অ্যানালাইসিস করে 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 আজকে এই জায়গাটায় আসছে। সো এটা একটা খুবই কম্প্যাক্ট, হ্যাঁ না, আমরা বলি না কম্প্যাক্ট ডিস্ক, একটা কম্প্যাক্ট ডিস্কের মতো সব কিছু আপনি এখানে ইম্পর্টেন্ট অ্যাট এ গ্ল্যান্স পেয়ে যাবেন। সো লেকচার শিট ইজ এ মাস্ট। এটার এ টু জেড যদি আপনার মাথায় থাকে, আপনি ধরে নিতে পারেন যে অ্যানাটমির এই অংশটাতে, হিস্টোলজি বায়োলজিতে আপনার খুবই ভালো একটা প্রিপারেশন হয়ে গিয়েছে। এবং আমি আবারও একটু রিমাইন্ডার দিই, এটার মানে এই না কিন্তু যে আপনি 100% এই জায়গা থেকেই কমন পাবেন, বাট আশা করতে পারি আমরা যে 90%ই আপনি কমন পেয়ে যাবেন। সো ক্লাস টেস্টে আমি মেইনলি হিস্টোলজি এমব্রায়োলজি যে লেকচার শিটটা রয়েছে সেটা বেস্ট করেই কোশ্চিনগুলো করা হয়েছে। অ্যাটলিস্ট সবাইকে এই পরীক্ষাগুলোতে 20+ নাম্বার পাওয়া উচিত, 20, 22, 23, দেন ইউ ক্যান সে দ্য হ্যাঁ আমি এটা খুব ভালো প্রিপারেশন। কারণ আমি যে 25 ক্লাস টেস্টের কোশ্চেন আপনার সাথে ডিসকাস করব, এগুলো সবগুলো কিন্তু আপনার লেকচার শিট থেকে নেওয়া, জাস্ট ট্রিক করে আপনার সাথে কোশ্চেনগুলো করা। সো বিলো দিস মার্ক 20 আপনাকে ধরে নিতে হবে আপনার প্রিপারেশন কোয়াইট নট স্যাটিসফ্যাক্টরি। ওকে, সো লেটস স্টার্ট। আমরা শুরু করি। ফার্স্ট কোশ্চেনটা আমাদের কি ছিল? ওকে, সো টু টেকনিক্যাল ফল্ট। ওকে, চলে এসেছি আমরা ফার্স্ট কোশ্চিন। ফার্স্ট কোশ্চিনটা আমরা, এটা ছিল, আমরা স্লাইডটা দেখতে পাচ্ছি, অথবা আপনার কাছে কোশ্চিনটা রয়েছে, আপনি সেটা নিয়েও দেখতে পারেন। ফলোইং আর দ্য পার্ট অফ সাইটোপ্লাজম। সো আমি একটা ট্রিক বলি। আপনাকে যখন এরকম কোনো কোশ্চিন করতে হবে, বা পরীক্ষা আপনি যখন কোশ্চিন অ্যান্সারিং করতে যাবেন, আপনাকে একটা কোশ্চিনের কিওয়ার্ড বলি আমি, কিওয়ার্ডটা পিক করে ফেলতে হবে, এবং কিওয়ার্ড সম্বন্ধে কনসেপশন 5টা স্ট্রিম পড়ার আগেই মাথায় একটা সেট চলে আসবে বিদ্যুৎ গতিতে। সো এখানে পড়লে আপনি কিওয়ার্ডটা কি দেখতে পাচ্ছেন? দ্য কিওয়ার্ড ইজ সাইটোপ্লাজম। সো হোয়াট ইজ সাইটোপ্লাজম, এটা যদি আপনি না জানেন তাহলে এই কোশ্চিনের অ্যান্সার করতে একদমই পারবেন না। সো আপনি যদি ম্যাট্রিক্সের শিটটা খুলেন, 2 নম্বর পৃষ্ঠাতেই সাইটোপ্লাজম সম্বন্ধে ডিটেলস বলা হয়েছে, অথবা আমরা ক্লাসে কিন্তু এটা প্র্যাকটিস করেছি। সো অপশনগুলো আমরা দেখি। যেমন প্রথম দুটো অপশন আমি আপনার সাথে ডিসকাস করতে চাই। বলেন সাইটোপ্লাজমে কোনটা থাকবে, হেটারোক্রোমাটিন নাকি ইউক্রোমাটিন? কোনটা ট্রু হবে? ইউ, যেটা সব কিছু ভালো বলতে আমরা ইউ বুঝি, আর হেটারো মানে কিছু কম আছে, তাহলে কোনটা ট্রু হবে? রাইট অ্যান্সার দুটাই ফলস হবে। কেন? কারণ সাইটোপ্লাজম ইজ দ্য পোর্শন অফ এ সেল এক্সক্লুডিং দ্য নিউক্লিয়াস। প্রোটোপ্লাজম বলা হয় যে একটা সেল, যদি আমি বলি একটা সেলের এই সেল মেমব্রেন বাদ দিয়ে ভিতরে যা কিছু থাকে তাকে বলা হয় কি? প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমের ভিতরে দুইটা পার্ট, একটা হচ্ছে নিউক্লিয়াস, একটা হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে আমি ইউক্রোমাটিন বলি, হেটারোক্রোমাটিন বলি, ক্রোমাটিড বলি, ক্রোমোজোম বলি, সব কিছু নিউক্লিয়াসের পার্ট, এটা তো সাইটোপ্লাজমের ভিতরে আসবে? আসবে না। তাহলে এই কনসেপশনটা আপনাকে থাকতে হবে। ইউজুয়ালি এই টাইপের জায়গায় দেখা যায় যে ইউ বা হেটারো থাকলে আমরা একটা ট্রু দিই, একটা ফলস দিই। খুব বেশি কনফিউশন থাকলে দুটাই ট্রু দিয়ে বসে, যে একটা তো হবেই, কিন্তু আসলে কিন্তু দুটার একটাও না।
বি কেয়ারফুল অ্যাবাউট দিস ওয়ান। নেক্সট লাইসোজোম ইস এ সাইটোপ্লাজমিক অর্গানালিস, এটা আমরা জানি। মেমব্রেনাস অর্গানালিস, সেন্ট্রিওল এটা আমরা জানি, এবং নিউক্লিয়াস আমরা জানি যে সাইটোপ্লাজম মানে এক্সেপ্ট নিউক্লিয়াস। সো এটা নিয়ে কনফিউশনের কিছু নেই। সো রাইট অ্যান্সার কিন্তু খুবই সহজ, এবং আপনার শীটের এই ছবিটা খেয়াল করতে পারেন। আপনার শীটের আই থিঙ্ক 2 নম্বর পেজে এরকম রয়েছে। তাহলে সেল, তাহলে সেলের কয়টা পার্ট? একটা হচ্ছে সেল মেমব্রেন, আর একটা কি প্রোটোপ্লাজম, একদম বেসিক। নেক্সট প্রোটোপ্লাজমে কয়টা পার্ট? 2টা, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, যেটা আমি বললাম। নিউক্লিয়াস তো আমরা জানি, এবং মেনলি কিন্তু এই 4টা থেকে কোশ্চিন আসে এর পরের অংশটা থেকে। এই যে সাইটোপ্লাজমের অর্গানালিস 2 ধরনের, একটা হচ্ছে মেমব্রেনাস আর একটা নন মেমব্রেনাস। এগুলো আমরা ক্লাসে প্র্যাকটিস করেছি বিভিন্ন মেমোনিক্স দিয়ে। আই থিঙ্ক অলরেডি আপনারা এটা গ্রিপে নিয়ে ফেলেছেন। সো এই জায়গাটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। যদি আমি কোশ্চিনটা করেছি একটু অন্য জায়গা থেকে, অ্যাটিপিক্যাল জায়গা থেকে, সো প্রিপেয়ার তো অবশ্যই আপনাকে নিতে হবে, শীটের বাহিরে তো আর না। খুবই ছোট একটা কোশ্চিন ছিল। ওকে, আই থিঙ্ক এটা সবাই আপনারা পেরেছেন। আমরা নেক্সট কোশ্চিনটা চলে যাই। যেমন নেক্সট কোশ্চিনটা ছিল রিগার্ডিং ফাংশন অফ সেলুলার অর্গানালিস। তাহলে কিওয়ার্ডটা কি হচ্ছে এখানে? সেলুলার অর্গানালিস। বিভিন্ন সেলুলার অর্গানালিস, আইদার ইট ইস মেমব্রেনাস অর নন মেমব্রেনাস, থেকে আপনাকে কোশ্চিন করা হবে। দেখা যাক স্ট্রিমগুলো কেমন ছিল। যেমন ছিল যে প্রাইমারি লাইসোজোম আর দ্যাট আর নট ইন্টার্ড ইন্টু দ্য ডাইজেস্টিভ সিস্টেম। তাহলে প্রাইমারি লাইসোজোম কি, আর তার পরের স্ট্রিমটা আপনি যদি দেখেন, সেকেন্ডারি লাইসোজোম আর ফর্মড ফলোয়িং ডাইজেশন। তাহলে লাইসোজোম আপনি জানেন, এবং লাইসোজোমের 2টা ক্লাসিফিকেশন রয়েছে, একটাকে বলা হয় প্রাইমারি লাইসোজোম আর একটাকে বলা হয় সেকেন্ডারি লাইসোজোম। এই 2টার ভিতরে কোনটা আপনার ডাইজেশনের সাথে সম্পর্কযুক্ত, কোনটা ডাইজেশনের সাথে সম্পর্কযুক্ত না? তাহলে খুবই কন্ট্রোভার্সিয়াল স্ট্রিম। আপনার যদি কনসেপশন না থাকে আপনি কিন্তু এটা পারবেন না। তাহলে আপনি খেয়াল করে দেখেন, প্রাইমারি লাইসোজোম আর দ্যাট হ্যাভ নট ইন্টার্ড ইন্টু দ্য ডাইজেস্টিভ সিস্টেম। যে প্রাইমারি লাইসোজোম আমরা সেটাকেই বলি যেটা ডাইজেশন। এটা বলতে আমি আসলে কি বোঝাই? এই যে আপনার একটা সেল, এর ভিতরে লাইসোজোম রয়েছে, ঠিক না? এখন এই লাইসোজোমটা আছে, এখানেও একটা লাইসোজোম আছে, ধরে রাখলাম। এখন এখান থেকে একটা ফরেন বডি আর ব্যাকটেরিয়া এর ভিতরে সেলের ভিতরে ঢুকলো। ওকে, ব্যাকটেরিয়া ঢোকার পর লাইসোজোম কি করে? সেটাকে ইনগাল্ভ করে, ডাইজেশন। তাহলে এই লাইসোজোমটা এই ব্যাকটেরিয়ার কাছে চলে গেল, ব্যাকটেরিয়াকে ইনগাল্ভ করে ফেললো। তাহলে এইটা লাইসোজোম, এটাও লাইসোজোম। এই লাইসোজোম কি আপনার ডাইজেশনে গেছে? যায় নাই। আর এই লাইসোজোমটা ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলতেছে, ঠিক না? তাহলে একটাকে কি বলবো আমরা? প্রাইমারি, আরটাকে কি বলবো? সেকেন্ডারি। এখন যদি এই কনসেপশনটা আপনার থাকে, যেটা আপনার সেটাও ছিল, তাহলে কিন্তু এই উত্তরটা আপনি করতে পারবেন। তাহলে খুব ইজি। আমরা নেক্সট সিস্টেমটা চলে যাই। নেক্সট সিস্টেম ছিল ফ্রি রাইবোজোম আর সিনথেসিস ইন্টারসাইটোপ্লাজমিক প্রোটিন। তাহলে ফ্রি রাইবোজোম বলতে আমরা কি বুঝি? যে রাইবোজোমগুলো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে লেগে থাকে না, অর এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে লেগে থাকে না, ফ্রি ব্লাডের ভিতরে, সেলের ভিতরে ঘোরাঘুরি করে। সেটা আমরা জানি যে ফ্রি রাইবোজোমগুলো ইন্ট্রাসাইটোপ্লাজমিক প্রোটিন তৈরি করে। আর যেগুলো তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে লেগে থাকে, যার নাম হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তাহলে তারা কি করে? এক্সপোর্টেবল প্রোটিনগুলো তৈরি করে, অর প্রোটিন ফর এক্সট্রা সেলুলার ইউজ। ওকে, তাহলে এটাও ট্রু। নেক্সট খুব ইন্টারেস্টিং একটা স্ট্রিম, মাইটোকন্ড্রিয়া কন্টেইন ডিএনএ। মাইটোকন্ড্রিয়াতে ডিএনএ থাকে। আমরা কি জানি? ডিএনএ আমাদের জেনেটিক ম্যাটেরিয়ালকে ক্যারি করে, অফস্প্রিংয়ে ফাদার মাদার থেকে জেনেটিক ম্যাটেরিয়াল নিয়ে যায়। এটা কই থাকে? নিউক্লিয়াস নাকি মাইটোকন্ড্রিয়া? রাইট অ্যান্সার ইজ বোথ। খুবই কন্ট্রোভার্সিয়াল, কারণ আপনি যদি এক্সট্রিমভাবে এটা না পড়ে যান, ছোটোখাটো জিনিস, তাহলে আপনি ভুল করে ফেলবেন। এটা আমরা ক্লাসে প্র্যাকটিস করেছিলাম। আমাদের সবারই ধারণা যে জেনেটিক ম্যাটেরিয়াল, ক্রোমোজোম, ডিএনএ, এই কমপ্লিকেটেড জিনিসগুলো শুধু মনে হয় নিউক্লিয়াসের ভিতরেই থাকে। নো, মাইটোকন্ড্রিয়া ইজ অ্যানাদার অর্গান দ্যাট অলসো কন্টেইনস ডিএনএ। ম্যাটার্নাল ডিএনএ থাকে এর ভিতরে, ঠিক আছে? তাহলে এটা যদি আপনি না জানেন এই স্পেসিফিক লাইনটা, তাহলে কিন্তু আপনার জন্য অ্যান্সার করাটা কোয়াইট ডিফিকাল্ট হয়ে যাবে। হ্যাঁ, তাহলে মাইটোকন্ড্রিয়ার লাইনটা আমরা পড়বো, একটু পরে দেখবো। নেক্সট আরেকটা স্ট্রিম আমরা দেখবো, ফাইব্রোব্লাস্ট কন্টেন্ট মোস্টলি স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে আমরা একটু আগেই এই রাফ আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পড়ে এসেছি। এই যে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যার গায়ে কোনো রাইবোজোম নেই, এবং আমি যদি এরকম একটা ছবি আঁকাই, দিস ইজ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কন্টেইন লটস অফ কে? রাইবোজোম, যার কাজ আমি কি বললাম? প্রোটিন তৈরি করা। প্রোটিন কি ধরনের প্রোটিন? ইন্ট্রা নাকি এক্সট্রা? এক্সট্রা সেলুলার ইউজ। আর এটা হচ্ছে স্মুথ। স্মুথের কাজ মেনলি কি তৈরি করে? স্টেরয়েড তৈরি করে। বাট বিসাইড দ্যাট দে হ্যাভ লটস অফ আদার ফাংশন অলসো। এই দুটা মেইন ফাংশন। তাহলে ফাইব্রোব্লাস্ট আসলে কি জিনিস? ফাইব্রোব্লাস্ট এটা ওয়ান টাইপ অফ
কোন টিস্যুর সেল, এপিথেলিয়াল টিস্যু নাকি কানেকটিভ টিস্যু? অ্যান্সার কি হবে? কানেকটিভ টিস্যু সেল। এটা কি তৈরি করে? ফাইব্রোব্লাস্ট কোলাজেন তৈরি করে। কোলাজেন এক ধরনের প্রোটিন, বিল্ডিং ব্লক। আমি যদি বলি একটা বিল্ডিং বানাতে আপনার ইট লাগে, আপনার হিউম্যান বডি বানাতে কোলাজেন লাগে। তাহলে এই কোলাজেন একটা ওয়ান টাইপ অফ কি প্রোটিন। তাহলে আপনি বলেন এটা তৈরি করতে কোনটা হেল্প করবে, স্মুথ নাকি রাফ? সিম্পল অ্যান্সার, কারণ এটা যদি প্রোটিন হয় তাহলে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে আপনার স্ট্রিমে কি দেওয়া ছিল? আমি পয়েন্টটা রেড কালার করে নিয়ে আসি, আপনি একদম ইজিলি ধরতে পারতেছেন যে ওখানে স্মুথ দেওয়া ছিল। সো বেসিক কোশ্চিন, চাইলে এটা পড়া সম্ভব। তাহলে এই অর্গানালিস জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, অলরেডি আমরা ক্লাসে ডিসকাস করেছি। দিস ইজ ইনফিনিটি স্টার। কয়েকটা অর্গানালিস, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, গোলজি অ্যাপারেটাস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই 4-5টাই তো মাত্র। এবং এগুলো থেকে প্রত্যেকটা থেকে আপনাকে টু দি পয়েন্ট পড়তে হবে। যেমন এই যে আপনি যদি আপনার শিটের এই মাইটোকন্ড্রিয়াটা দেখেন, এটা ম্যাট্রিক্স শিটেরই ছবি, সেখানে কিন্তু 2-3 নম্বর পয়েন্ট আপনি দেখতে পাবেন, ইট কন্টেন্ট ডিএনএ অ্যান্ড হেন্স ইট টেক্স পার্ট ইন দ্য সিনথেসিস অফ আরএনএ অ্যান্ড প্রোটিন। মাইটোকন্ড্রিয়া কিন্তু এই লাইনটা স্পেসিফিকভাবে লেখা ছিল, এই লাইনটাই পিক করা হয়েছে। সো বি কেয়ারফুল অ্যাবাউট দোজ লাইনস। ওকে, আমরা নেক্সট কোশ্চেনটা চলে যাই। মাইক্রোটিবিউলস ফাউন্ড ইন। সো কিওয়ার্ড কোনটা? মাইক্রোটিবিউলস। তাহলে আমি একটা আপনাকে কোশ্চেন জিজ্ঞেস করি, হোয়াট ইজ মাইক্রোটিবিউলস? আমরা একটা টার্ম জানি, সাইটোস্কেলেটন। সাইটোস্কেলেটন মানে একটা সেলকে দাঁড়া হয়ে রাখার জন্য 3 ধরনের সাইটোস্কেলেটন বা সাপোর্টিং স্ট্রাকচার পাওয়া যায়। একটাকে বলা হয় মাইক্রোটিবিউলস, একটাকে বলা হয় মাইক্রোফিলামেন্ট, একটাকে বলা হয় ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এই 3টার এক্সাম্পল পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার, একদম ইনফিনিটি স্টার। রেসিডেন্সি বলি বা ডিপ্লোমা বলি, পিএসসিএমএমের আন্ডারে যতগুলো এন্ট্রেন্স এক্সাম আছে, এই সাইটোস্কেলেটন এক্সাম্পলগুলো কিন্তু ফ্রিকোয়েন্টলি আসে। এবং আপনিও জানেন, আপনি যখন কোশ্চেন যেহেতু সলভ করে ফেলেছেন, এই 3টার ভিতরে ইন্টারমিডিয়েট ফিলামেন্টের এক্সাম্পলটা সবচেয়ে বেশি আসছে। তারপরে আমরা কোশ্চেন করেছি মাইক্রোটিবিউলস থেকে। সবই আসতে পারে, আপনাকে প্রিপারেশন তো রাখতে হবে। তাহলে মাইক্রোটিবিউলস কোনটা কোনটা আমরা একটু দেখি। যেমন ক্যারাটিন হবে, ক্যারাটিন, ডেজমিন, ভাইমেন্টিন, এগুলো কার এক্সাম্পল? ইন্টারমিডিয়েট ফিলামেন্টের এক্সাম্পল। দিস উইল বি ফলস। নেক্সট সিলিয়া, ইয়েস সিলিয়া হবে, আমরা জানি। নেক্সট হচ্ছে ফ্লাজেলা, ইয়েস ফ্লাজেলাও হবে। সেন্ট্রিওলও হবে। ল্যামিনিন, আমরা জানি ল্যামিনিন, ডেজমিন, ক্যারাটিন, যেটা আমি বললাম এগুলো ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। বাট আমাকে চেয়েছে মাইক্রোটিবিউলস। সো খুব সুন্দর একটা চার্ট আপনাকে করে দেওয়া আছে। হ্যাঁ, অনেকে আমি মাঝখানে দেখলাম ইনবক্স করতেছে যে বইয়ের এই চার্ট, এই বইয়ে একরকম, ওই বইয়ে আরেক রকম, এই বইয়ের এক্সাম্পলের সাথে মিলছে না, ওই বইয়ে তো এইভাবে গুছানো আছে। সো এত কন্ট্রোভার্সি কিছু নাই, জাস্ট গ্রো থ্রো দিস চার্ট গিভেন ইন ইয়োর শিট, ম্যাট্রিক্স শিট অর ম্যাট্রিক্স টেক্সট বুক। এটা অনেকগুলো বইয়ের একটা কম্বিনেশন। এক এক বইতে এক এক রকমই থাকবে। হ্যাঁ, হিস্টোলজি তো শুধু একটা জাঙ্কুরি আমরা যেটা মেন বই পড়ি সেটা কিন্তু না, এর বাইরেও অনেক বই আছে। সো আপনি যদি সব বই ইনফরমেশন নিতে চান তাহলে আপনার জন্য অনেক কমপ্লিকেটেড মনে হবে। তো ম্যাট্রিক্স এই জায়গাটাতেই কাজ করে যে সবগুলো ইনফরমেশনকে গ্যাদার করে একটা বক্স বানায়। সো জাস্ট এই বক্সে যে কটা এক্সাম্পল দেওয়া রয়েছে, আপনি যদি এগুলো প্রত্যেকটা বুঝে বুঝে পড়েন, আই থিঙ্ক মোর দেন এনাফ। আর এটাকে আমি কি বলছি, পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার দিতে বলছি। যে কোনো পরীক্ষার জন্য এখান থেকে কোশ্চিন আসবে, মিস করা যাবে না। ওকে ওকে, তাহলে খুব সহজ, এই জায়গার খুব বেশি হেল্প করার নাই, মুখস্থ করে ফেলাটাই বেস্ট। নেক্সট আমি চলে যাই আমাদের 4 নম্বর কোশ্চিনে। Find out the correct segment regarding cell division. So our keyword of the question is cell division. তাহলে সেল ডিভিশন সম্বন্ধে কোশ্চেন করবে। সেল ডিভিশন আমরা জানি মেইনলি মাইটোসিস, মেয়োসিস। তাহলে আমরা দেখি কি কি স্ট্রিম ছিল। যেমন প্রথমে স্ট্রিম ছিল প্রোফেজ অফ মাইটোসিস ইজ শর্ট ইন কম্পেয়ার টু মেয়োসিস। তাহলে প্রোফেজ একদম আমরা জানি সেল ডিভিশনে 4টা ফেজ, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, ঠিক না? 4টা বা 5টা বলা যায়। প্রোফেজ, প্রো মেটাফেজ বললে 5টা হয়ে যায়। তো ঠিক আছে, এই যে 4টা বা 5টা, তার ভিতর প্রোফেজ কোনটা? মাইটোসিস হোক অর মেয়োসিস হোক, দুটারই কি প্রথম ধাপ, ঠিক না? প্রথম ধাপ। আচ্ছা, তাহলে এই দুইটা মাইটোসিস মেয়োসিসের ভিতরে কোনটার প্রোফেজ সবচেয়ে বড়? আমি একটু হিন্টস দিই আপনাকে, যে প্রোফেজকে এই দুইটার ভিতরে, মাইটোসিস মেয়োসিসের ভিতরে একটা জায়গায় প্রোফেজের 5টা ভাগ আছে। কি? লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। এক প্রোফেজের ভিতরে আবার 5টা স্টেজে কাজ হয়। এই ঘটনাটা কোথায় ঘটে? আমরা জানি কোথায় ঘটে, মেয়োসিসে। তাহলে মেয়োসিসের প্রোফেজ স্বাভাবিকভাবেই মনে হচ্ছে যেহেতু এর ভিতর 5টা ভাগ আছে, তাহলে এটা কেমন হবে? অনেক লম্বা ডিউরেশন জুড়ে হবে। হোয়ার অ্যাজ আমরা যখন
মাইটোসিস পড়বো, সোমাটিক সেলে যেটা হয় এর প্রোফেজের কোনো ভাগ নাই, তাহলে কম্পারেটিভলি এটার ডিউরেশন কেমন হবে? শর্ট হবে। খুব সহজ, ইজিলি চিন্তা করলে এটা কিন্তু অ্যান্সার করা যায়। নেক্সট, মাইটোসিস অকার্স ইন প্রাইমারি জার্ম সেল। মাইটোসিস মেয়োসিস কোনটা কোথায় হয় এটা আমরা ক্লাসে খুব ভালো করে প্র্যাকটিস করেছি, যে মাইটোসিস হয় সোমাটিক সেলে, আপনার বডিতে যেগুলো সেল রয়েছে, আর মেয়োসিস কোথায় হয়? আপনার গোনাডাল সেলে আর জার্ম সেলে, এক্সেপ্ট প্রাইমারি জার্ম সেল, দ্যাট মিন্স ওজেনেসিস অ্যান্ড ওগোনিয়াম অ্যান্ড স্পার্মাটোগোনিয়াম। কি বললাম? ওগোনিয়াম অ্যান্ড স্পার্মাটোগোনিয়াম, যেই দুজনকে একসাথে কি বলা হয়? প্রাইমারি জার্ম সেল বলা হয়। কি আবার একটু লিখে দেই, ওগোনিয়াম, স্পার্মাটোগোনিয়াম, এই দুটাকে একসাথে কি বলা হয়? প্রাইমারি জার্ম সেল। অ্যান্ড দিস ওয়ান ইজ এক্সেপশন। কেন? এটা জার্ম সেল হওয়ার পরও এখানে মাইটোসিস হয়, নট মেয়োসিস। কি হয়? মাইটোসিস, যেটা আপনার সোমাটিক সেলে হচ্ছিল। ঠিক আছে, তাহলে এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। এই একটা স্ট্রিম থেকেই আমি দেখছিলাম লাস্ট ডিপ্লোমায় কিন্তু কোশ্চিন আসছে এক্সাম্পলগুলো দিয়ে, তাহলে এটা কোনোভাবে মিস করা যাবে না। আপনার ম্যাট্রিক্স শিটে খুব সুন্দর করে একটা ছবি আঁকানো আছে এই তিনটার সেলে, এটা অবশ্যই খুব ভালো করে আপনাকে পড়ে নিতে হবে। তাহলে এই জায়গাটা একটু ফোকাস রাখেন। এখান থেকে কিন্তু আমি বললাম যে লাস্ট ডিপ্লোমাতে অর রেসিডেন্সি, আমি ক্যান নট রিমেম্বার ট্রুলি, বাট লাস্ট পরীক্ষাতেই আসে দুইটার ভিতরে যে কোনো একটাতে। তাহলে এই স্ট্রিমটা আমরা জানি, ভয় পাওয়ার কিছু নাই, যে যদিও জার্ম সেল বা প্রাইমারি জার্ম সেল বললে সেখানে আসলে মাইটোসিসই হয়। অনেকবার একই কথা রিপিট করলাম। নেক্সট, ক্রসিং ওভার অকার্স ইন ডিপ্লোটিন। আমরা জানি এই যে ডিপ্লোটিন নামটা আমরা একটু আগে আমি প্র্যাকটিস করলাম কোথায়? মেয়োসিসের প্রোফেজে। তাহলে এর ভিতর 5টা ভাগ বলছিলাম, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। এর ভিতরে আমরা জানি কনজুগেশন বলে একটা প্রসেস হয়, যেটা হয় প্যাকাইটিনে, আর ক্রসিং ওভার ম্যাটার্নাল প্যাটার্নাল জেনেটিক ম্যাটেরিয়াল এক্সচেঞ্জ হয়, সেটা কোথায় হয়? ডিপ্লোটিনে। তাহলে এটা কি হচ্ছে? অবভিয়াসলি ট্রু হচ্ছে। তাহলে আপনাকে স্পেসিফিক ক্রসিং ওভারের ডেফিনেশন আপনার পরীক্ষায় কখনোই জিজ্ঞেস করবে না, এটা একটা এমসিকিউ পরীক্ষা। তাহলে জাস্ট ইভেন্টটা জানতে হবে, যে বিখ্যাত ক্রসিং ওভার এই জিনিসটাতে কোন স্টেজে কি ঘটনাটা ঘটে। মোর দেন এনাফ। বোঝা গেছে? ওকে। নেক্সট, সেপারেশন অফ ক্রোমাটিড অকার্স অ্যাট অ্যানাফেজ। তাহলে আমরা যদি অ্যানাফেজের ছবিটা দেখি, দেখব কি ক্রোমাটিডগুলো মাঝখানে আসছে, ক্রোমোজোমগুলো 4টা করে ক্রোমাটিড হচ্ছে, এবং ক্রোমাটিডগুলো সেপারেট হয়ে দুই পাশে চলে যাচ্ছে। এই ফেজটাকেই বলা হয় অ্যানাফেজ। এবং দুই পাশে যখন চূড়ায় পৌঁছিয়ে যায় তখন আমরা তাকে কি বলি? টেলোফেজ বলি। তাহলে অ্যানাফেজ এই স্ট্রিমটা কি হচ্ছে? অবভিয়াসলি ট্রু হচ্ছে। নেক্সট, লাস্ট ওয়ান, মাইটোসিস প্রোফেজ টু ডিফারেন্ট ফেজেস। মাইটোসিস প্রসেস টু ডিফারেন্ট ফেজেস। মাইটোসিসে কি দুইটা ডিফারেন্ট ফেজ হয় নাকি মেয়োসিসে হয়? অবভিয়াসলি মেয়োসিসে হয়, নট মাইটোসিস। মেয়োসিস লঙ্গার, মেয়োসিসের দুইটা আলাদা আলাদা, মেয়োসিস 1, মেয়োসিস 2। এবং আমি যদি এই দুইটার স্ট্রিম লিখি, যদি এখানে কোশ্চিন নাই, ফর ইওর ওন ইন্টারেস্ট আমি ক্লাসে এই জিনিসটা ডিসকাস করেছিলাম, যে এই যে মেয়োসিস, তাহলে কি বললাম? মেয়োসিসের দুইটা, মেয়োসিস 1, মেয়োসিস 2। এই দুইটার ভিতরে একটাতে হয় ডিএনএ রিডাকশন, আরটাতে হয় ক্রোমোজোম রিডাকশন। কোনটায় কি হয় বলেন? মেয়োসিস 1-এ কোনটা হবে, মেয়োসিস 2-তে কোনটা হবে? আমি এক্সপ্লেনেশনে গেলাম না, যদি আপনি এক্সপ্লেনেশন আপাতত নাও জানেন, জাস্ট মনে রাখেন ক্রোমোজোম রিডাকশন বললে সেটা হবে মেয়োসিস 1-এ, ডিএনএ অ্যামাউন্ট রিডাকশন বললে সেটা হবে মেয়োসিস 2-তে। তাহলে ক্রোমোজোম রিডাকশন বললে মেয়োসিস 1, ডিএনএ রিডাকশন বললে মেয়োসিস 2, and meiosis has these two separate process, not mitosis. So the last stream will be absolutely false. Clear? তাহলে মাইটোসিস মেয়োসিস থেকে কোশ্চিন আসবে। এর লাস্ট রেসিডেন্সি যে পরীক্ষাটা হয়ে গিয়েছে আমি সেখানেও দেখছি এখান থেকে কোশ্চিন আসছে। এবং আপনি যে কোনো এন্ট্রেন্স এক্সাম দিতে যান, এই যে মাইটোসিস মেয়োসিসের পার্থক্য, আই থিঙ্ক এটা আমরা ক্লাস 7, 8, 9 থেকেই এগুলো অল্প অল্প করে পড়া শুরু করে দেই। এই ম্যাট্রিক্সের শিটে যে চার্টটা দেখতেছেন, এটা সম্বন্ধে ক্লিন কার্ট প্রতিটা ওয়ার্ড সম্বন্ধে আপনাকে কনসেপশন থাকতে হবে। এখান থেকে কোশ্চিন পাওয়ার সম্ভাবনা অনেক। সো গিভ ইটস এ ইনফিনিটি স্টার। আপনারা যারা
ক্লাস শিট পড়েছেন তারা এই জায়গাটা কিন্তু অবশ্যই মনোযোগ দিবেন, এখান থেকে কোশ্চিন আসবেই। So next move on to our fifth question, that is columnar epithelium will be found in the following structure. So epithelial tissue এই লাইনিংগুলো থেকেও কোশ্চিন আসে, এখানে আমার হেল্প করার খুব বেশি কিছু নাই। তাহলে এগুলো এক্সাম্পল আপনাকে মুখস্থ করে ফেলতে হবে, যেমন গল ব্লাডার, আমরা জানি ইউটেরাস, এগুলোতে থাকে ট্রাকিয়া, এখানে সিডোস্ট্রেটিফাইড থাকে, যেহেতু এখানে কি লাগে বিটিং অ্যাকশনের দরকার হয়। আমরা জানি যেগুলো জায়গায় বিটিং অ্যাকশনের দরকার, আমরা ক্লাসে প্র্যাকটিস করেছিলাম এভাবে যে হিউম্যান বডিতে যেখানে বিটিং অ্যাকশন, যেমন রেসপিরেটরি ট্র্যাক্ট, মেলের ক্ষেত্রে মেল ইউরেথ্রা, স্পামকে প্রোপাইলেশন করার জন্য সেগুলো জায়গায় ইউজুয়ালি সিউডোস্টেটিফাইড থাকে, ঠিক না? যেমন প্রাইমারি ব্রঙ্কাই অথবা ল্যারিংস। তাহলে এইখানে প্রথম দুইটা ফলস হবে, লাস্টের তিনটা, প্রথম দুইটা ট্রু হবে, লাস্টের তিনটা ফলস হবে। তাহলে এই টাইপের যে বক্সটা রয়েছে বা যে চার্টটা রয়েছে এক পৃষ্ঠা জুড়ে আপনার শিটে, এই চার্টটা গোটাটাই মুখস্থ করে ফেলতে হবে, এখান থেকে আপনি কোশ্চিন পাবেন। এখানেও অনেক কন্ট্রোভার্সি রয়েছে, কোনো বইয়ে দেখবেন যে ইউটেরাসকে সিলেটেড না বলে সিরোস্টেটিফাইড বলেছে, এবং অনেকগুলো কন্ট্রোভার্সি আছে, বাট আপাতত এটাই আপনি পড়েন, এটা অনেক বইগুলো দেখেই বানানো, সো এই জায়গায় ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম। তবে কন্ট্রোভার্সিয়াল কিছু ইস্যু পেয়েই যাবেন আপনি, সো এত কন্ট্রোভার্সিতে আসলে যাওয়া যাবে না, বুক টু বুক তো ভ্যারি করবেই। তো সেক্ষেত্রে আপনারা এই বইয়ের এই জায়গাটা ডিটেলস মুখস্থ করে ফেলবেন, এখান থেকে কোশ্চিন পাবেন। বিশেষ করে আমি ক্লাসেও যেটা বলি যে দুইটা এপিথেলিয়াম থেকে মেনলি কোশ্চিন আসে, একটা হচ্ছে সিউডো স্ট্রেটিফাইড, আর একটা হচ্ছে ক্যারাটিনাইজড আর নন ক্যারাটিনাইজড স্ট্রেটিফাইড। এই দুইটা কিন্তু একদম ইনফিনিটি স্টার দিয়ে পড়ে ফেলবেন, হ্যাঁ, আর বাকিগুলো অবশ্যই একবার হলেও রিডিং দিয়ে নেবেন, বাট এই দুটা এক্সাম্পলগুলো যেন মিস না হয়। Okay, next move on to our next question. A 55-year patient came to the emergency department following road traffic accident. A X-ray shows pelvic fracture. Which of the following will be true regarding his bones? তাহলে দেখেন এত বড় একটা সিনারিও দেখে ভয় অ্যানাটমির কোশ্চেন মাঝে মাঝে এরকম করে ফেলে যে অনেক বড় করে ফেলে, বাট এত বড় গল্পর মেন কথা হচ্ছে তার বোনসের হিস্টোলজি থেকে আপনাকে কোশ্চেন করবে। তাহলে এইরকম বড় কোশ্চেন দেখে ঘাবড়ানোর কিছু নাই, বি রিল্যাক্সড, কোশ্চেন অনেক স্পেসিফিকই হবে। তাহলে বোনস সম্বন্ধে নিচে কোনটা ট্রু? যেমন আমরা জানি অস্টিওব্লাস্ট উইল সিক্রেট অ্যালকালাইন ফসফেটেস। এই অ্যালকালাইন ফসফেটেস কে সিক্রেট করে? আমরা জানি অ্যালকালাইন ফসফেটেস অনেকগুলো বডির কারণে বাড়ে, ফের বোনে যদি কোনো মেটাস্টাসিস হয়, বোন যখন ক্ষয় হয় তখন এই অ্যালকালাইন ফসফেটেস ব্লাডে বেড়ে যায়। অ্যালকালাইন ফসফেটেস বিলিয়ারি কজেও বাড়তে পারে, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হলো বাড়ে, অনেকগুলো কজে, এগুলো আপনি বায়োকেমিস্ট্রিতে পড়বেন। তো হঠাৎ কজ অফ রেস্ট অ্যালকালাইন ফসফেটেস, তাহলে আমরা জানি যেটা যে কোনো একটা বোন কজেও অ্যালকালাইন ফসফেটেস বাড়তে পারে। কোশ্চেন হচ্ছে অ্যালকালাইন ফসফেটেস বোনসের যে 5টা সেল আছে তার ভিতর কে সিক্রেট করে? রাইট অ্যান্সার ইজ অস্টিওব্লাস্ট। তাহলে এই স্ট্রিমটা কি হবে? ট্রু। নেক্সট, অস্টিওসাইট উইল ফর্ম বোন ম্যাট্রিক্স। অস্টিওসাইট যেটা ম্যাচিউর সেল, অস্টিওব্লাস্টের ম্যাচিউর ফর্মটাকে আমরা কি বলি? সাইট। ব্লাস্ট হচ্ছে ইম্যাচিউর ফর্ম, সাইট হচ্ছে ম্যাচিউর ফর্ম। এই ম্যাচিউর ফর্ম যেটা অস্টিওসাইট উইল ফর্ম ইওর বোন ম্যাট্রিক্স। আসলে কি তাই? এটা কি তৈরি করতে পারে? তৈরি করা, গড়ার কাজ, সিক্রেশন করার কাজ, এটা আমরা ক্লাসে বলেছি, এগুলো কে করে? সবাই কাজগুলো ব্লাস্ট করে। তাহলে ম্যাচিউর ফর্ম অস্টিওসাইট কি করে? অস্টিওসাইট শুধু মেইনটেইন করে, যেটা ব্লাস্ট তৈরি করে দিয়ে যায় এনভায়রনমেন্টটা, বোনসটা, সেটা যেন ঠিক মতো থাকে, সেই কাজটা শুধুমাত্র কে করে? অস্টিওসাইট করে। তাহলে এটা এই জাস্ট একটা ওয়ার্ডের কারণে ভুল হয়ে যাচ্ছে, দ্যাট ইজ ফর্ম না বলে আমি যদি বলতাম অস্টিওসাইট উইল মেনটেন্স বোন ম্যাট্রিক্স, দ্যাট উইল বি ট্রু। খেয়াল করেন ঠিক তার পরের স্ট্রিমটা, অস্টিওপ্রোজেনিটর সেল উইল মেনটেন ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিস। অস্টিওপ্রোজেনিটর সেল কি ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিস মেনটেন করবে? প্রোজেনিটর সেলের কাজ কি? বাকি সেলগুলোকে তৈরি করা। এই যে মেনটেনেন্সের কাজ, এগুলো ইউজুয়ালি কে করে? অস্টিওসাইট করে। ওকে, নেক্সট, অস্টিওক্লাস্ট আর ভেরি লার্জ ইমোবাইল সেল উইথ মাল্টিপল নিউক্লিয়াই। তাহলে আমরা জানি অস্টিওক্লাস্ট যেটা একটা জায়ান্ট সেল হ্যাভিং মাল্টিপল নিউক্লিয়াস, তাহলে সবগুলো স্টিম লার্জ, জায়ান্ট, মাল্টিপল সবই ট্রু হয়ে যাচ্ছিল। জাস্ট একটাও জায়গায় খেয়াল করেন, ইমমোটাইল। দিস ইজ নট ইমমোটাইল, ইট ইজ এ মোটাইল সেল। আমরা জানি মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটিক সিস্টেমের সেল, যদি একটা সময় এটা ফিক্সড হয়ে যায়, বাট দিস ইজ মোটাইল। ব্লাড থেকে বোনসে আসে, বোনসে এসে ফিক্সেশন আগ পর্যন্ত দিস ইজ মোটাইল। তাহলে একটা কি ফিচার্স তার? এটা একটা মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটিক সিস্টেম, নড়াচড়া করে এই জায়গায় আসছে ব্লাড থেকে, তাহলে এই জায়গাটার একটা ওয়ার্ডের কারণে স্টিমটা ফলস হয়ে যাবে। আর লাস্টেরটা কি ছিল? অস্টিওসাইট আর প্রেজেন্ট ইন বোনস ল্যাকুনা।
ইয়েস, অস্টিওসাইট ল্যাকুনাতেই থাকে। অস্টিও ক্লাস্ট বললে ল্যাকুনাটা বড় হয়ে যায়, সেখানে আমরা স্পেশাল নাম ইউজ করি হাউ শেপ ল্যাকুনা। তাহলে প্রত্যেকটা সেল কোথায় কোথায় থাকে আমরা কিন্তু ক্লাসে পড়েছিলাম। আমি আবার একটু রিক্যাপ করে দেই। যেমন অস্টিও প্রোজেনিটর সেল বললে এটা থাকে পেরিঅস্টিয়ামে, পেরিঅস্টিয়ামে, ঠিক আছে। তারপর হচ্ছে অস্টিওব্লাস্ট, এটা বোন ফর্মিং সেল, এটা বোনের সারফেসে থাকে। তারপর অস্টিওসাইট, সাইট বললে ল্যাকুনা, আর ক্লাস হাউ শেপ ল্যাকুনা। তাহলে এই যে চারটা বোন সেলের চারটার সাইট ফাংশন, এটা একটা ইনফিনিটি স্টার জায়গা, যেখান থেকে 2 বছর আগে যে ডিপ্লোমা রেসিডেন্সি পরীক্ষা হয়েছে সেখানে কিন্তু কোশ্চিন আসছে, দেখছি ফ্রিকোয়েন্টলি কোশ্চিন আসে জায়গাটা থেকে। তাহলে ম্যাট্রিক্সের শিটে এরকম একটা পেজ পেয়ে যাবেন আপনি, যে পেজে এই চারটা বোনসের লোকেশান, ফাংশন এবং তাদের সম্বন্ধে যত ইম্পর্ট্যান্ট ইনফরমেশন রয়েছে সবগুলো লেখা রয়েছে। সো অ্যাট এ গ্ল্যান্স এই পেজটা যদি আপনি পড়ে ফেলেন তাহলেই কিন্তু আপনার ইজি হয়ে যাবে। এবং যে স্ট্রিমগুলো রয়েছে আমরা তুলেছি পরীক্ষার জন্য ক্লাস টেস্টে, সবগুলো এই জায়গা থেকে। সো এখানে মিস করা মানে আপনার প্রিপারেশন যে খুব খারাপ, আপনাকে বুঝে নিতে হবে। মিস করার প্রশ্নই ওঠে না যারা আপনারা শিট পড়ে ক্লাস টেস্টগুলো দিচ্ছেন, হ্যাঁ, তাহলে মিস করা যাবে না। শিটেরটাই ভুল করছেন, এটার থেকে যে 100% হুবহু পাবেন জিনিসটা এরকম না। তাহলে হুবহু জিনিস পড়ার পর যদি ভুল করেন বুঝতে হবে যে আপনার কনসেপশন এখনও ফুললি ডেভেলপ করে নাই। ওকে, আমরা নেক্সট কোশ্চেনটা চলে যাই। ফলোইং আর দ্য এক্সাম্পল অফ দ্য পিভট জয়েন্ট। তাহলে আমরা এক্সাম্পলগুলো, জয়েন্টের এক্সাম্পল, এই কোশ্চেনটা ইটসেলফ ইনফিনিটি স্টার, প্রত্যেক বছরে জয়েন্টের এক্সাম্পল থেকে কোশ্চেন করে। তাহলে মুখস্থ করা ছাড়া এগুলো জায়গায় খুব বেশি হেল্প করার অপশন নাই। আর আমরা জানি পিভট জয়েন্ট বলতে ইউজুয়ালি নো মুভমেন্ট, যেটা মিডিয়ান অ্যাটলান্টোএক্সিয়াল, এই যে নো, আমি আপনি কাউকে না বলতে চাইলে ঘাড় এইভাবে ঘোরাবেন, এই যে মুভমেন্টটা হচ্ছে দিস ইজ কল্ড নো মুভমেন্ট। এবং এটা জয়েন্টটা হয় মিডিয়ান অ্যাটলান্টো এক্সিয়াল জয়েন্টে, এটা একটা পিভট জয়েন্ট। অথবা এই যে আপনি না, ঘাড়ে ব্যথা, ঘাড় নাড়াতে পারতেছেন না, তাহলে আপনি কি বলেন, হাত দিয়ে এভাবে না বলেন না যে আমি যাবো না কোথাও। তাহলে এই যে হ্যান্ডের যে নো মুভমেন্টটা হচ্ছে, হ্যাঁ, এইটা যেটা হয় এটা হচ্ছে সুপিরিয়র ইনফিরিয়র রেডিও আলনার জয়েন্টে। তাহলে এই সুপিরিয়র ইনফিরিয়র রেডিও আলনার জয়েন্টে ওয়ান টাইপ অফ কি পিভট জয়েন্টের এক্সাম্পল। তাহলে পিভট জয়েন্ট মানে ইউজুয়ালি আমরা এইভাবে মনে রাখি, নো মুভমেন্ট বডিতে যেগুলো, সেগুলো পিভট জয়েন্টের এক্সাম্পল। এইভাবে আমরা ক্লাসে বিভিন্নভাবে এগুলো কিন্তু প্র্যাকটিস করেছি, আমি আবার একটু দেখাই দিব। বাট এই জায়গাগুলো আসলে দিন শেষে বুঝে বুঝে মুখস্থ করা ছাড়া খুব একটা অপশন নাই। তাহলে এই জায়গাটা খেয়াল করেন, আপনার ম্যাট্রিক্স শিটে এরকম একটা পেজে সবগুলো জয়েন্টের অ্যাট এ গ্ল্যান্স এক্সাম্পলগুলো লেখা রয়েছে। যেমন মিডিয়াল অ্যাটলান্টোএক্সিয়াল জয়েন্ট, সুপিরিয়র ইনফিরিয়র রেডিয়াল জয়েন্ট ইজ এক্সাম্পল অফ পিভট জয়েন্ট, ইলিপসয়েড জয়েন্ট, রিজ জয়েন্ট, মেটাকার্পোফ্যারিঞ্জিয়াল জয়েন্ট, অ্যাটলান্টোক্সিপিটাল জয়েন্ট, এগুলো কিন্তু আমরা ক্লাসে, অথবা শ্যাডল জয়েন্ট, খুবই ইম্পর্টেন্ট, বডিতে 5টা জায়গায় শ্যাডল জয়েন্ট থাকে। ফার্স্ট কার্পোমেটাকার্পাল, স্টার্নো ক্ল্যাভিকুলার, ক্যালকিনিও কিবয়েড, ইনক্লুনোমেডুলার, দ্যাট ইজ ইনকাস আর মেলিয়াসের ভিতর, অ্যান্ড বিটুইন ফিমার অ্যান্ড প্যাটেলা। এই এক্সাম্পলগুলো খুবই 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 ইম্পর্টেন্ট। এই পৃষ্ঠাটাকে ইনফিনিটি স্টার দিয়ে পড়তে হয়। তাহলে এটা অ্যাট এ গ্ল্যান্স পড়াটা খুব ডিফিকাল্ট। আপনি যতই পড়েন শুধু যদি এই পৃষ্ঠাটা পড়তে থাকেন, আমি যেটা বারবার বলি, আপনার কোনো ইমপ্রেশন আসে না। আপনি পড়তেছেন পিভট, কালকে দেখবেন পিভট ভুলে গেছেন, আপনার বা শ্যাডল পড়তেছেন সাথে সাথেই ভুলে যাবেন। তাহলে এটার জন্য বেস্ট যেটা, আমি যেটা পার্সোনালি করতাম, আমি ক্লাসে আপনাদের বলেছি, আবার একটু রিমাইন্ডার দেই যে আমরা কীভাবে পড়বো, যে আমরা কোনো ফিগার আঁকায় পড়বো, অথবা আপনাকে নিজের বডিতে, অথবা আপনার যদি কোনো রিডিং পার্টনার থাকে বেস্ট হয় সেক্ষেত্রে তার সাথে ডিসকাস করে তার বডিতে কোথায় কোন জয়েন্ট একটু প্র্যাকটিস করে ফেলতে হবে। লাইক আপনার কোনো রিডিং পার্টনার, আপনি সেক্ষেত্রে ছবি আঁকাতে পারেন। এই যে একটা হিউম্যান বডি আঁকালাম আমরা, ধরে নিলাম এটা একটা হিউম্যান বডি, এটা আপার লিম, এটা তার লোয়ার লিম। তাহলে আপার লিম্বে কী কী জয়েন্ট হয়, যেমন এটা হচ্ছে শোল্ডার জয়েন্ট, এটা হচ্ছে এলবো জয়েন্ট, এটা হচ্ছে রিস্ট জয়েন্ট। এখানে আমি ধরে নিলাম যে স্টার্নাম আর ক্লাভিকল লাগছে, স্টার্নো ক্লাভিকুলার জয়েন্ট, এটা তার সিম্ফাইসিস পিবিস, এখানে তার হিপ জয়েন্ট, এখানে তার নি জয়েন্ট, এখানে তার এলবো জয়েন্ট, সরি অ্যাঙ্কেল জয়েন্ট। তাহলে আমরা যদি জাস্ট এই বড় জয়েন্টগুলো জাস্ট একটু প্র্যাকটিস করি, এইভাবে প্র্যাকটিস করতে পারি। যেমন শোল্ডার হচ্ছে বল অ্যান্ড সকেট, এটা হচ্ছে হিঞ্জ, রিস্ট হচ্ছে ইলিপসয়েড, হয়ে গেল। স্টার্নো ক্লাভিকুলারটা হচ্ছে শ্যাডল, তারপর মেনুবিয়াম স্টার্নাল হলো প্রাইমারি কার্টিলেজিনাস, হিপ জয়েন্টটা হচ্ছে বল অ্যান্ড সকেট, নি জয়েন্টটা একটা কমপ্লেক্স জয়েন্ট, এখানে আসলে হিঞ্জ,
প্লাস ইলিপসয়েড দুটাই থাকে। নেক্সট আমি যদি অ্যাঙ্কেল জয়েন্টে যাই, অ্যাঙ্কেল জয়েন্ট ইজ ওয়ান টাইপ অফ হিঞ্জ জয়েন্ট। তাহলে এইভাবে যদি আমি ছবি আঁকায় প্র্যাকটিস করি তাহলে দেখেন অ্যাট এ গ্ল্যান্স আপনার আপার লিম লোয়ার লিম বা 2-3 বার এই ছবিটা আঁকান, আপনার ইমপ্রেশনগুলো চলে আসবে। অথবা আপনি ইন্ডিভিজুয়াল জয়েন্টও প্র্যাকটিস করতে পারেন। কিভাবে? যেমন মোস্ট কমন আমি 2018 একটা কোশ্চেন দেখছিলাম যে শ্যাডল জয়েন্টের এক্সাম্পল চাইছে, তাহলে আপনি এগুলো সব ভুলে যান। এইভাবে একটা ছবি আঁকায় শুধু শ্যাডল জয়েন্টগুলো প্র্যাকটিস করেন। আমরা জানি শ্যাডল জয়েন্ট বডিতে কয়টা রয়েছে? টোটাল 5টা। ফার্স্টে রয়েছে কানের এখানে ইন্ডুলোম্যাকুলার, ইনকাস এবং ম্যালিয়াসের মধ্যে, তারপর স্টার্নোকুলো ক্যাভিকুলার জয়েন্ট। হাতে রয়েছে ফার্স্ট কার্পো মেটাকার্পাল জয়েন্ট। ফিমার টিবিয়ার মাঝখানে রয়েছে একটা শ্যাডল জয়েন্ট। তাহলে খেয়াল করেন এইভাবে যদি আমি বডিতে 5টা পয়েন্টে প্র্যাকটিস করি যে এই জায়গায় শ্যাডল থাকে, আপনার ইমপ্রেশন চলে আসবে। অথবা আপনার ফ্রেন্ড থাকলে এখানে, এখানে, পায়ের এখানে, এখানে, আঙ্গুলের এখানে, এই তো শ্যাডল পড়া হয়ে গেল। এইভাবে যদি প্র্যাকটিস করেন, ছবি আঁকায় প্র্যাকটিস করেন, দেখবেন এই জয়েন্ট মুখস্থ করা খুব একটা কঠিন না। বাট যেভাবেই হোক আমার টেকনিক যে আপনাকে ফলো করতে হবে, নট দ্যাট আপনি অন্য যে টেকনিক ইচ্ছা ফলো করেন, বাট মনে রাখার দায়িত্ব আপনার। চান্স পেতে গেলে এই পৃষ্ঠার প্রত্যেকটা ওয়ার্ড আপনাকে মুখস্থ থাকতে হবে। মিস করলেই আপনি শেষ। একটা কোশ্চিন মিস করে ফেলবেন, যেটা ছাকা কোশ্চিন বলে না, যে যেখান থেকে কোশ্চিন আসবেই, এরকম জায়গা কিন্তু মিস করা উচিত না। ওকে, লেটস মুভ অন টু আর 8 কোশ্চিন, যে লিম্ফেটিক সিস্টেম অফ দ্য প্রেজেন্ট ইন দ্য ফলোইং অর্গ্যান। যে আমাদের লিম্ফেটিক সিস্টেম, যেখান থেকে রেসিডেন্সি খুবই পছন্দের একটা জায়গা, যেখান থেকে প্রচুর কোশ্চিন আসে, সেই জায়গাগুলো আমরা যদি একটু প্র্যাকটিস করি, তাহলে লিম্ফেটিক সিস্টেম বডির কোথায় কোথায় থাকে আমরা একটু প্র্যাকটিস করি। তাহলে লিম্ফেটিক সিস্টেম হ্যাজ দ্য ফলোইং অর্গান। লিম্ফেটিক সিস্টেম থাকে না কোথায় কোথায়? আমি যদি আমরা জানি যে লিম্ফেটিক সিস্টেম থাকে না বডির 4টা অর্গানে, ব্রেইন, বোন ম্যারো, স্প্লিন, স্পাইনাল কর্ড। তাহলে 4টা যদি আমরা পেয়ে যাই তাহলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে। হ্যাঁ, ব্রেন, বোন ম্যারো, স্প্লিন এবং স্পাইনাল কর্ড। এবং এই কোশ্চিনটা জাস্ট লিম্ফেটিক সিস্টেমের ফার্স্ট এই জায়গাটা থেকেই করা হয়েছে। যে আমরা জানি লিম্ফেটিক সিস্টেমের 2টা ভাগ। ওকে, তো যেটা আমি বলছিলাম যে এই জায়গাটা খেয়াল করেন যে লিম্ফেটিক অর্গান 2 ভাগে ভাগ করা হয়, সেন্ট্রাল অ্যান্ড পেরিফেরাল। তাহলে এই জায়গাটা থেকে যেমন এক্সাম্পল আসতে পারে, ঠিক তার পরের লাইনটা যে লিম্ফেটিক সিস্টেম কোথায় কোথায় অ্যাবসেন্ট, আমরা এইভাবে পড়ি, BB, SS, ব্রেইন, বোন ম্যারো, স্প্লিন, স্পাইনাল কর্ড, BS, এই 4টা জায়গা যেখানে হিউম্যান বডিতে কোনো কি থাকে না, লিম্ফেটিক সিস্টেম থাকে না। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে, 4টা মনে রাখতে গিয়ে অনেক ইম্পর্টেন্ট জায়গায় ভুলে যাই, সেটা হচ্ছে বডির যেগুলো অ্যাভাস্কুলার স্ট্রাকচার রয়েছে। কি অ্যাভাস্কুলার স্ট্রাকচার? যেমন এপিডার্মিস, হেয়ার নেল, এই যে চুল কাটলে রক্ত তো পড়বে না, ঠিক না? এগুলো হচ্ছে অ্যাভাস্কুলার। যেখানে রক্তই নেই সেখানে লিম্ফ থাকার প্রশ্নই ওঠে না। তাহলে এই অ্যাভাস্কুলার স্ট্রাকচারও লিম্ফেটিক সিস্টেম অ্যাবসেন্ট। তাহলে এই বক্সটা থেকে কোশ্চিন আসে, এটা তো বেশ কয়েকটা স্টার্ট দিয়ে রাখবেন আপনারা যখন পড়তে যাবেন। পরের কোশ্চেনটা চলে যাই, ফলোইং চেঞ্জেস অকার্স ফলোইং সার্কুলেশন অ্যাট বার্থ। এটা একটা এমব্রায়োলজির কোশ্চেন, যে একটা বাচ্চার আমরা জানি ফিটাল সার্কুলেশন খুব ইম্পর্টেন্ট একটা হট টপিক, যেখান থেকে প্রচুর কোশ্চেন আসে প্রতি বছরেই। সো ফিটাল সার্কুলেশনে সার্টেন কিছু চেঞ্জেস থাকে। আমরা একটা ছবি শিটের মধ্যে পড়েছিলাম যে 4টা জায়গায় অক্সিজেনেশন ডিঅক্সিজেনেশন ব্লাড মিশে 4-5টা এক্সট্রা ওপেনিং থাকে, যেটা একটা অ্যাডাল্টে কিন্তু থাকে না। তাহলে এই যে বাচ্চার যে ফিটাল সার্কুলেশন যেগুলো চেঞ্জ থাকে, স্বাভাবিকভাবে জন্মের পরে এগুলো থাকবে না, এগুলো সবগুলো বন্ধ হয়ে যাবে। কিভাবে বন্ধ হয়, অ্যানাটমিক্যালি নাকি ফাংশনালি, কখন বন্ধ হয়, এগুলো কিন্তু আমরা ক্লাসে প্র্যাকটিস করেছি। ঠিক সেই জায়গা থেকেই কোশ্চেনটা করেছে যে কী কী চেঞ্জেস হয়। ওপেনিং অফ আম্বিলিকাল আর্টারি। আসলে আম্বিলিকাল আর্টারি আপনার আমার কি আছে? আপনি চিন্তা করে দেখেন তো, এটা খুব ইম্পর্টেন্ট। জন্মের সময় আমরা মায়ের কাছ থেকে নিউট্রিশন নিতাম আম্বিলিকাল ভেইন দিয়ে, আমাদের বডির যেগুলো ওয়েস্ট প্রোডাক্ট থাকতো সেগুলো বার করে দিতাম আম্বিলিকাল আর্টারি দিয়ে। এটা কিন্তু আপনার আমার এখন নাই, এগুলো এখন রেমনেন্ট হয়ে গিয়েছে, ঠিক না? তাহলে এই ওপেনিং অফ আম্বিলিকাল আর্টারি, এটা কি ওপেনিং হয় না? জন্মের পরপর এটা ক্লোজড হয়ে যায়। নেক্সট, অ্যানাটমিক্যাল ক্লোজার অফ ফোরামেন ওভালি ফলোইং অ্যাট বার্থ। অ্যানাটমিক্যাল ক্লোজার বার্থ হওয়ার অ্যাট বার্থ, কোশ্চেনটা খেয়াল করেন, জন্মের সাথে সাথে কি ফোরামেন ওভালি, যেটাতে রাইট অ্যাট্রিয়াম লেফট অ্যাট্রিয়ামের মধ্যে থাকে, এটা কি অ্যানাটমিক্যালি ক্লোজ হয়? নো, অ্যানাটমিক্যালি ক্লোজ হতে এটা অ্যাট লিস্ট 1 মান্থ সময় নেয়। কয় মাস? 1 মাস। তাহলে জন্মের সাথে সাথে কীভাবে ক্লোজ হয়? এটা কাজ করা বন্ধ করে, যেটাকে আমরা বলি ফাংশনাল ক্লোজার। যে কোনো ওপেনিং উইদিন 24 আওয়ার্স ফাংশনালি ক্লোজ হয়ে যাবে। এই ওয়ার্ডটা মাথায় রাখেন। যতগুলো অ্যাবনর্মাল জিনিস থাকে ফিটাল সার্কুলেশনে, সব কিছুই কত ঘন্টা? উইদিন 24 আওয়ার্স, 12 থেকে 16 ঘন্টার মধ্যে ইউজুয়াল টাইম, বাট আপ টু 24 ঘন্টার মধ্যে সবাই ফাংশনালি কাজ করা বন্ধ করে দেয়। ওকে, ডাক্টাস আর্টেরিওসাস, ডাক্টাস ভেনোসাস, ফোরামেন ওভালি, আম্বিলিকাল আর্টারি, আম্বিলিকাল ভেন, সব কিছু ফাংশনালি ক্লোজ হয়। বাট
অ্যানাটমিক্যাল ক্লোজার হতে এক একজনের এক এক সময় লাগে। অ্যানাটমিক্যাল ক্লোজার বলতে এই জিনিসটা অবলিটারেশন হয়, ফাইবোসিস হয়, এইটার জন্য আসলে টাইম দরকার। ওকে, তাহলে দিস নিডস টাইম। তাহলে অ্যানাটমিক্যাল ক্লোজার কিন্তু অ্যাট বার্থে হয় না, এটা ইনফ্যান্সি পার হওয়ার পর হয়। তাহলে বুঝতে হবে অ্যাট বার্থ। ক্লোজার অফ আম্বিলিক্যাল ভেইন, সাথে সাথেই বাচ্চা বের হওয়ার সাথে সাথে আপনি তো আম্বিলিক্যাল ভেইন ক্লাম করে কেটে দেন, না কাটলে তো মায়ের সাথে কমিউনিকেশন থাকতোই। তাহলে ক্লোজার অ্যাট বার্থ হয় না, এটাকে আমরা দেরি করি? দেরি তো করি না, তাহলে অ্যাট বার্থেই হয়। নেক্সট অ্যানাটমিক্যাল ক্লোজার অফ পোর্টাল ভেইন। এই অ্যানাটমিক্যাল ক্লোজার অফ পোর্টাল ভেইন কখন হয়? 1 মাস নাকি 2 মাস? এটা তো ক্লোজ হয়, ঠিক না? পোর্টাল ভেইন যদি আপনার ক্লোজ হয়, আপনি সাথে সাথে পোর্টাল হাইপারটেনশন হয়ে মারা যাবেন। এটা ফিটাল সার্কুলেশনের পার্ট না, এটা যে অ্যাডাল্ট সার্কুলেশনের পার্ট। অ্যাডাল্টে প্রত্যেককে, আপনার আমার প্রত্যেকেরই কিন্তু পোর্টাল ভেইন রয়েছে। এটা ক্লোজ হওয়ার প্রশ্নই ওঠে না, যদি ক্লোজ হয় তাহলে আপনি শেষ। তাহলে এটা ক্লোজ হওয়ার প্রশ্নই ওঠে না, এটা ফিটাল সার্কুলেশনের পার্টই না, এটা একটা পুরো অ্যামালগামেট একটা স্ট্রিম আপনাকে কনফিউজ করার জন্য দেওয়া হয়েছে। নেক্সট ক্লোজার অফ ডাক্টাস আর্টেরিওসাস। ইয়েস, এখানে কোনো প্যাচ দেয় নাই। অ্যানাটমিক্যাল নাকি ফাংশনাল? ক্লোজার, ইয়েস ক্লোজ তো হবেই। ফাংশনাল আমি বলছি সব কিছু ক্লোজ হয়, অ্যানাটমিক্যাল বললে আমি চিন্তা করতাম যে অ্যাট বার্থে অ্যানাটমিক্যাল ক্লোজ আসলে কেউই হয় না। তাহলে এই যে ক্লোজার অথবা ক্লোজার হওয়ার পর পরেতে কে কী অবস্থায় আছে আপনার ম্যাট্রিক্স শিটে একটা পেজে, যদি আপনি এখন হয়তো ভিডিওতে খুব একটা ভালো দেখতে পাবেন না, এই পেজটার মধ্যে কিন্তু সব ডিটেলস লেখা রয়েছে। যেমন প্রথমে দেখবেন ক্লোজার অফ আম্বিলিক্যাল আর্টারি কী অবস্থায় হয়, ক্লোজার অফ আম্বিলিক্যাল ভেন বর্তমানে কী অবস্থায় আছে, ক্লোজার অফ ডাক্টাস আর্টেরিওসাস কখন সময় লাগে, ক্লোজার অফ ফোরামেন ওভালি, যেটা আমি বললাম যে অ্যাটলিস্ট 1 মাস 1 থেকে 3 মাস পর্যন্ত সময় লেগে যায়। তাহলে এই জিনিসগুলো, অথবা এই আর্টারি কী অবস্থায় থাকে, ভেন কী অবস্থায় থাকে, ডাক্টাস আর্টেরিওসাস পরে লিগামেন্টাম আর্টেরিওসাম হয়, ডাক্টাস ভেনোসাস লিগামেন্টাম ভেনোসাম হয়। এই রেমনেন্টগুলো এখান থেকে কোশ্চিন আসে, এই জায়গাটাও ইনফিনিটি স্টার দিয়ে পড়ে নিতে হবে আমাদের। নেক্সট কোশ্চিনটা আমরা চলে যাব, ইন্ট্রামেমব্রেনাস অসিফিকেশন অকার্স ইন ফলোয়িং বোনস। যদি কোশ্চিনটা রেসিডেন্সিতে কখনো সেভাবে আসে নাই বিএসএম পরীক্ষায়, বাট ইম্পর্টেন্ট কোশ্চিন। এফসিবিএস আমি যদি একটু রিকল করি, এই কোশ্চিনটা কিন্তু ফিক্সড, প্রতি বছর এই বক্সটা থেকে কোশ্চিন আসে। তাহলে আমরা জানি আমাদের অসিফিকেশন বোন তৈরি হওয়ার পদ্ধতি। অসিফিকেশন দুইভাবে হয়, একটা হয় ইন্ট্রা মেমব্রেনাস আর এটা হচ্ছে ইন্ট্রা কার্টিলেজেনাস। কার্টিলেজের সাথে ক্যালসিয়াম বসে বোনস করে, আর মেমব্রেনের উপর ক্যালসিয়াম বসে বোন হয়। তো কিছু কিছু বোনস আছে যারা জন্মগতভাবে দুর্বল। তাহলে আপনাকে সহজভাবে চিন্তা করেন, আপনাকে একজন মারলো, কোথায় মার, আপনার সাথে খুব শত্রুতা, আপনি তাকে মেরে ফেলবেন, কোথায় মারবেন? এটা আপনার হাতে রড দেওয়া হয়েছে, তাকে আপনার শত্রু, তাকে মেরে ফেলেন। আপনি চিন্তা করেন, আপনি কিছু অ্যানাটমি বুঝেন না, কিছু জানেন না, আপনার মাথায় খুন উঠে গেছে, মারাই ফেলবেন। হাজব্যান্ডের সাথে ঝগড়া লাগছে, আজকে আর কোনো নিস্তার নাই, তাকে মারবেনই। কই মারবেন? কমন মানুষও কি করে, সরাসরি যে হাতে পায়ে মারে, হাতে পায়ে পেটে পিঠে মারলে চিন্তা, মানে এগুলা যখন মারবে তখন বুঝতে হবে যে মেরে ফেলার উদ্দেশ্য নয়, এটা জাস্ট আঘাত দেওয়ার উদ্দেশ্য। মেরে ফেলার উদ্দেশ্য যদি থাকে তাহলে ডাইরেক্ট কই মারি আমরা? ব্রেইনে মারি, ঠিক না? কেন? কারণ এই জায়গার বোনসগুলো কম্পারেটিভলি সফট, খুব দ্রুত ভাঙতে পারবেন। রড দিয়ে বাড়ি মারলে এক বাড়িতেই ভেঙে যাবে, দেখবেন, ঠিক না? তাহলে এই কনসেপশনটা যদি আপনার মাথায় থাকে তাহলেই ধরতে পারবেন। দ্যাট মিনস এই এরিয়ার যেগুলো বোন, যেগুলো আমরা ফ্ল্যাট বোন বলি, এই ফ্ল্যাট বোনগুলো ইউজুয়ালি ইন্ট্রামেমব্রেনাস অসিফিকেশন হয়। কি হয়? ইন্ট্রামেমব্রেনাস অসিফিকেশন হয়। এর বাইরে কিছু কিছু এক্সাম্পল রয়েছে যেগুলো অ্যাটিপিক্যাল, যেমন আমাদের ম্যান্ডিবুলের মাথা, আমাদের ক্ল্যাভিকলের অংশগুলো, এগুলো কিন্তু ইন্ট্রামেমব্রেনাস অসিফিকেশন হয়। তাহলে এই অংশটা মুখস্থ করে ফেলা ছাড়া আমাদের জন্য কঠিন। তাহলে এটাই বলছে ইন্ট্রামেমব্রেনাস অসিফিকেশন কোথায় কোথায় হয়। ম্যাক্সিমাম মনে রাখেন যে সবগুলো, ম্যাক্সিমামে আমাদের এই ফ্ল্যাট বোনগুলো ক্ল্যাভিকল, ম্যান্ডিবল। তাহলে এরকম একটা এক্সাম্পলের বক্স আপনার ম্যাট্রিক্স শিটে দেওয়া রয়েছে, দ্য বোনস হ্যাভিং ইন্টারমেমব্রেনাস অসিফিকেশন, বোনস হ্যাভিং ইন্ট্রাকার্টিলেজিনাস অসিফিকেশন। এক্সাম্পলগুলো সবগুলো লেখা রয়েছে, জাস্ট আপনাকে এগুলো মুখস্থ করে ফেলতে হবে। নেক্সট আমি যদি মুভ করি পরের কোশ্চিনটা, গ্রোথ অফ এ লং বোনস। এখান থেকে 2019-এর রেসিডেন্সিতে কোশ্চিন আসছে, গ্রোথ অফ এ লং বোনস, একটা লং বোন কিভাবে বড় হয়। এই যে আপনি একটা অ্যাডাল্ট হয়েছেন, আপনার অবশ্যই গ্রোথ, জন্মের পর তো এইটুকু একটা বোনস ছিল ফিমার আপনার, এইখান থেকে আপনি এই যে এত বড় লম্বা হলেন, একটা আপনার ফিমার মোটামুটি 45 সেন্টিমিটার হয়ে গেল, ঠিক না? তাহলে এই লম্বাটা কিভাবে হয়? এই যে আপনার ফিমারের যদি আমি একটা ছবি আঁকাই, ধরলাম দিস ইজ ইয়োর ফিমার, এইটা দুইভাবে বড় হয়, একটা হচ্ছে ভার্টিক্যালি আর এটা হচ্ছে হরাইজেন্টালি, তার ওয়াইডে। এই যে লম্বাটা হয় ভার্টিক্যালি বড় হচ্ছে, এটা হয় ইন্ট্রা
কার্টিলেজেনাস পদ্ধতিতে, কার্টিলেজের উপর এইভাবে বাড়তে বাড়তে তার উপর ক্যালসিয়াম জমে এটা বড় হয়। আর এই পাশে যেটা মোটা হচ্ছে এটা হয় ইন্টারমেমব্রেনাস অসিফিকেশন পদ্ধতিতে। তাহলে মোটা হয় ইন্টারমেমব্রেনাস অসিফিকেশন পদ্ধতিতে। ওকে, তাহলে এই জায়গাগুলো থেকেই কোশ্চেন করা হয়েছে। তাহলে এই দুইটা লাইন তো মাস্ট নো, যেটা আমি শীতে দেখলাম। এর বাইরে কি কোশ্চেন করা হয়েছে, যেমন বোন গ্রো in length mainly as a result of osteogenic activity in bone metaphyseal plate. Metaphyseal নাকি এপিফাইসিয়াল? মেটাফাইসিসে ব্লাড সাপ্লাই থাকে, বাট গ্রোথ প্লেট কই থাকে? এপিফাইসিয়াল এন্ডে, অথবা গ্রোথ প্লেট বলে যদি বলতাম তাহলে আমি অ্যান্সারটা ট্রু দিতাম। তাহলে এটা একটা। নেক্সট, বোনস ইনক্রিজেস ইস ওয়াইড বাই ইটস পেরিওস্টিয়াম। ইয়েস, আমি সেটাই বললাম যে ওয়াইডে হয় ইন্ট্রামেমব্রেনাস আর পেরিওস্টিয়াল অসিফিকেশনের মাধ্যমে। এ লং বোন গ্রো ইন লেন্থ বাই ইন্ট্রামেমব্রেনাস। লম্বাই কি ইন্টারমেমব্রেনাস? নো, লম্বাই কি কার্টিলেজেনাস। নেক্সট, এ বোনস গ্রো ইন ব্রেথ বাই ইন্ট্রাকার্টিলেজেনাস। ব্রেথে হয় মেমব্রেনাস। জাস্ট আমি উল্টাই দিই সিস্টেম দুইটা, ঠিক না? নেক্সট, ওয়ান্স এ এপিফাইসিস ইজ ক্লোজড ওয়াইডেনিং স্টিল মে অকার্স। একবার এপিফাইসিস ক্লোজ হলেও ওয়াইডেনিং হইতে পারে। হ্যাঁ, যদি ক্যান্সার হয়ে গেল, মনে করেন আপনার অ্যাডাল্ট গ্রোথ হয়ে গেছে, তারপর আপনার বোনস বড় হতে পারে না? হইতে পারে, মেয়ে হইতে পারে। যদি আপনার ওই জায়গাটায় একটা যেমন ইউইং সার্কোমা, অস্টিও সার্কোমা হয়, তাহলে আপনার অ্যাবনর্মাল গ্রোথ বলি আমরা, অ্যাবনর্মাল বোনি গ্রোথ কিন্তু হতে পারে। তাহলে ওয়ান্স এপিফাইসিস ক্লোজড ওয়াইডেনিং স্টিল মে অকার্স। হ্যাঁ, বড় কিন্তু তখন বড় হইতে পারে। ওকে, তাহলে এই স্ট্রিমগুলো সবগুলোই এই জায়গাটা গ্রোথ অফ এ লং বোনস বলে আপনার একটা শর্ট নোট আপনার শিটে লেখা রয়েছে। এটা ইনফিনিটি স্টার, এটা অলরেডি আমরা ক্লাসে ডিসকাস করেছি, আপনাকে এটা পড়ে নিতে হবে। এখান থেকে কিন্তু রেসিডেন্সিতে কোশ্চিন আসে। সো ক্লাস টেস্টের কোশ্চিনগুলো আমি দেখতেছেন যে ম্যাক্সিমামই প্রিভিয়াস কোশ্চিন বেসড করে করা, প্রিভিয়াস যেগুলো খুবই ইম্পর্টেন্ট জায়গা সেখান থেকে পিক করা। এত সুন্দর কোশ্চিন আমার মনে হয় জাস্ট প্রিপারেশনের জন্য টু দি পয়েন্ট কোশ্চিন। তাহলে এগুলোর প্রিপারেশন কিন্তু আপ টু ডেট নেওয়া উচিত আপনার, কারণ সেই জায়গাগুলো বারবার ফোকাস করা হয়েছে কোশ্চিনের ক্ষেত্রে যেগুলো থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন আসছে, তার ঠিক একটু জাস্ট ডানবাম করা হয়েছে। তাহলে এই জায়গাগুলো যদি এখনও গ্রিপে না নেন, আপনি যদি I think 20 ক্রস না করেন পরীক্ষায়, প্রিপারেশন কিন্তু আসলে খুব খারাপ। অ্যানাটমিতে প্রিপারেশন খারাপ করা যাবে না। বিশেষ করে যারা আপনারা চিন্তা করছেন যে একটু ভালো সাবজেক্টগুলোতে চান্স পেতে যাবেন, মেডিসিন ফ্যাকাল্টি হন আর সার্জারি ফ্যাকাল্টি হন, আপনার জন্য অ্যানাটমি ভালো সাবজেক্ট পেতে গেলে মাস্ট আপনি কার্ডিওলজিতে, গ্যাস্ট্রোতে পরীক্ষা দিবেন, নিউরো মেডিসিনে পরীক্ষা দিবেন। আর অ্যানাটমি জাস্ট এটা তো মেডিসিনের লোক, আমি আমার অ্যানাটমি লাগবে না, ওই চিন্তা করলে কখনোই সম্ভব না। ওকে, তাহলে এই জায়গাটাও পড়ে নিতে হবে আমাদের। নেক্সট আমরা চলে যাই পরেরটা, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ প্লেন সাইনোভিয়াল জয়েন্ট। তাহলে আবার আমি সেই জয়েন্টের এক্সাম্পল থেকে কোশ্চিন আনছি, এবং আমি যে বারবার বলছি যে এটা আমরা কীভাবে পড়বো এবং আপনি কীভাবে প্র্যাকটিস করবেন। এখানে আমার টাইম নষ্ট করার কিছু নাই, এবং দ্য সেম চার্ট এখানে আমি শো করছি, যেটা আপনি মুখস্থ করে ফেললে আপনার পড়াটা হয়ে যাবে। নেক্সট কোশ্চিনটায় যাই, ফাইন্ড আউট দ্য হলোকাইন গ্ল্যান্ড। তাহলে আমরা এই জিনিসটা জানি যে আমাদের 4টা টিস্যু, হিউম্যান বডিতে কয়টা টিস্যু? 4টা। এর মধ্যে একটা কি? এপিথেলিয়াল টিস্যু। এপিথেলিয়াল টিস্যু 2টা পার্ট, একটা হচ্ছে লাইনিং আর একটা কি? গ্ল্যান্ড। তাহলে লাইনিং এপিথেলিয়ামগুলো আমরা অলরেডি একটা কোশ্চেন দেখেছি, যেখান থেকে আমরা লাইনিং এপিথেলিয়ামগুলো পড়েছি, স্কোয়ামা, সিউডোস্ট্রেটিফাইড কলামনার। আরেকটা পোর্শন হচ্ছে গ্ল্যান্ড। গ্ল্যান্ডও ওয়ান টাইপ অফ এপিথেলিয়াল টিস্যুর এক্সাম্পল। এই গ্ল্যান্ডকে অনেক ভাগে ভাগ করা যায়, এবং মোস্ট কমন যেটা পরীক্ষায় আসে সেটা হচ্ছে অ্যাপোক্রাইন, হলোক্রাইন, মেরোক্রাইন। এর এক্সাম্পলগুলো থেকে কোশ্চেন আসে। তাহলে এবার এখানে কিওয়ার্ড কোনটা? হলোক্রাইন। হলোক্রাইন বলতে আমরা সেই গ্ল্যান্ডগুলোকে বুঝি যেগুলো তার সিক্রেশন করার সময়, গ্ল্যান্ড থেকে যখন সিক্রেশন বের হয়, এই গোটা গ্ল্যান্ডটাই নিজেই নষ্ট হয়ে চলে যায়। যেমন আপনার দেখবেন গা পা ডানে বামে প্রচুর, বিশেষ করে মেল যারা, প্রচুর যখন আমরা ঘামি তখন এই দিক দিয়ে প্রচুর কি বলবো, ওয়েস্ট প্রোডাক্টগুলো, ময়লা বের হয়, ঠিক না? একটু ঘষাঘষি করলে, যেগুলো দোজ আর ইয়োর সিবেসিয়াস গ্ল্যান্ড সিক্রেশন। কারণ এই গ্ল্যান্ড যখন আপনি প্রচুর ঘামবেন, প্রচুর পরিমাণে সিবেসিয়াস গ্ল্যান্ড নষ্ট হবে, এবং সে যখন সিবাম সিক্রেট করবে, যাদের অয়েলি ফেস তাদের এগুলো বেশি হয়, যে সে গ্ল্যান্ডটা নিজেও বের হয়ে চলে আসে। সেগুলোই কিন্তু আমরা ঘষা করলে, ঘষা মাজা করলে পেয়ে যাই। তাহলে দোজ আর দ্য এক্সাম্পল অফ কি? হলোক্রাইন গ্ল্যান্ড। তাহলে হলোক্রাইন গ্ল্যান্ড সোয়েট গ্ল্যান্ড? নো, আমি এক্সাম্পল কি বললাম? সিবেসিয়াস গ্ল্যান্ড। তাহলে এই এক্সাম্পলগুলো মুখস্থ করতে পারলে সব হয়। এবং
এইখানে যে 5টা এক্সাম্পল দেওয়া হয়েছে আল্লাহর একটাও হলোক্রাইন গ্ল্যান্ডের এক্সাম্পল না, 5টাই ফলস। খুবই ট্রিকি একটা কোশ্চেন। সো এই যে চার্টটা দেখছেন আপনার সেটা দেওয়া রয়েছে, এখানে কিন্তু এক্সাম্পলগুলো লেখা ছিল। হলোক্রাইনের 2টা এক্সাম্পল অনলি, একটা হচ্ছে সিবেসিয়াস আর একটা হচ্ছে টার্সাল। এই 2টা মুখস্থ করলেই হয়ে যায়। এগুলো এক্সাম্পল মুখস্থ করে ফেলতে হবে। নেক্সট, ব্রেনস রেগুলার টিস্যু ফাউন্ড ইন, এটাও একটা ইনফিনিটি স্টার জায়গা থেকে কোশ্চিন করা। এই জায়গা থেকেও 2019-এ রেসিডেন্সিতে কোশ্চিন আসছে। তাহলে খুবই ভাইটাল একটা জায়গা যেখান থেকে আমি কোশ্চিনটা পিক করছি, যদিও কোশ্চিনটা আসছিল অন্য জায়গাটা। কোনটা ধরতে পারছেন? যারা আপনারা প্রিপারেশন নিচ্ছেন ধরতে পারার কথা। এটা হচ্ছে কানেকটিভ টিস্যুর ক্লাসিফিকেশন থেকে। আমরা জানি কানেকটিভ টিস্যুকে 3 ভাগে ভাগ করা হয়। সাপোর্টিং কানেকটিভ টিস্যু, দ্যাট মিনস বোনস অ্যান্ড কার্টলেজ, কানেকটিভ টিস্যু প্রপার অ্যান্ড সাপোর্টিং কানেকটিভ টিস্যু প্রপার, আর এটা আমি নিজে ভুলে গেছি, একটু দেখে নেই। আর এটা হচ্ছে কানেকটিভ টিস্যু উইথ স্পেশাল প্রপার্টিস। এই যে কানেকটিভ টিস্যু ক্লাসিফিকেশন আপনার সেটা দেওয়া রয়েছে, সেখান থেকে কিন্তু কোশ্চিনটা করা। এর ভিতর যেটা কানেকটিভ টিস্যু প্রপার দেখতে পাচ্ছেন, যেটা মেন কানেকটিভ টিস্যু, তাকে আবার 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে লুজ আর একটা হচ্ছে ডেন্স। ডেন্সকে আবার 2 ভাগে ভাগ করা হয়, রেগুলার, ইররেগুলার। ঠিক এই জায়গাগুলো থেকে এক্সাম্পলটা তোলা হয়েছে। এর আগের রেসিডেন্সিতে কোশ্চিনটা আসছিল লুজ অ্যারিওলার টিস্যু থেকে। আমি এই কোশ্চিনটা পিক করছি তার পরের সেগমেন্টটা থেকে। একই কোশ্চিন। স্যার যে এই জায়গাটা ইম্পর্টেন্ট, স্যার একটা পিক করছে, আমি একটা পিক করছি। স্যার পরের বছর এটা পিক করবে, আমরা পরের বছর দেখা যাবে এই পাশ থেকে পিক করব। এটাই হয় প্রতিবার। ফোকাসড থাকে, ইম্পর্টেন্ট জায়গাগুলো কিন্তু ঠিকই থাকে। হয়তো একবার প্রপার থেকে কোশ্চিন করে, একবার সাপোর্ট থেকে কোশ্চিন করে। তাহলে ফোকাস যদি আপনারও ঠিক রাখতে পারেন, আপনি অ্যানাটমি প্রিপারেশন না কিন্তু খুব একটা ডিফিকাল্ট না। তাহলে আমরা কী করি, প্রিভিয়াস ইয়ারের কোশ্চিনগুলো দেখি, ওগুলোই মুখস্থ করি। নো, কোশ্চিন মুখস্থ করাটা কিন্তু মেইন জিনিস না। আপনাকে ওই কোশ্চিনের থিমটা বুঝতে হবে, যে কোশ্চিনটা আসলে কেন করছে, ওর আশপাশে কী আছে। আমার কানেকটিভ টিস্যু ক্লাসিফিকেশন থেকে কোশ্চিন করছে, তো আমাকে ক্লাসিফিকেশন অ্যাজ এ হোল খুব ভালো করে পড়ে নিতে হবে। না, আমরা কী করি যে ক্লাসিফিকেশনের লুজ চাইছে, আমি লুজই পড়ি প্রতি বছর। পড়তে পড়তে আমার প্রিপারেশনও লুজই থাকে। কেন, এবার লুজ করছে, পরের বার টেন্সও করতে পারে, এবার ডেন্স করছে, পরের বার ওই প্রপার থেকে কোশ্চিন না করে সাপোর্ট থেকে করতে পারে। তাহলে আপনাকে এই জায়গাটারই হোল অ্যাজ এ হোল প্রিপারেশন নিতে হবে। শুধু কোশ্চিনটা প্রিপারেশন নিলে কিন্তু কখনোই হবে না। ওকে, সো এই কোশ্চিনটা করা হচ্ছিল ডেন্স রেগুলার। ডেন্স রেগুলার আমরা জানি, টেন্ডন, লিগামেন্ট, অ্যাপোনেউরোসিস এগুলোতে থাকে ইররেগুলার, ডার্মিসে হয় রেগুলার, অ্যান্ড ল্যামিনা প্রোপ্রিয়া তো লুজ। তাহলে এক্সাম্পলগুলো মুখস্থ করলে এটা খুব ইজিলি পারা যাবে। ওকে ওকে, নেক্সট কোশ্চেনটা আমরা চলে যাই। ফলোয়িং আর এক্সাম্পল অফ হায়ালিন কাটলেজ। তাহলে হায়ালিন কাটলেজের বেশ কিছু এক্সাম্পল রয়েছে। তাহলে আমরা জানি কাটলেজ একটা ইনফিনিটি স্টার টপিক, কাটলেজ থেকে কোশ্চিন আসেই। দেয়ার আর 3 টাইপস অফ কাটলেজ: হায়ালিন কাটলেজ, হোয়াইট ফাইবার কাটলেজ, ইলাস্টিক কাটলেজ। এবং আমি কোশ্চিনটা পড়ার আগেই এই জায়গাটায় চলে যাই, যে এখানে 3টা কাটলেজের দেখা যাচ্ছে: হায়ালিন কাটলেজ, ইলাস্টিক কাটলেজ, হোয়াইট ফাইবার কাটলেজ। এবং এটা ইনফিনিটি স্টার, একদম ইনফিনিটি। 2020 এখান থেকে কোশ্চিন আসছে, প্রতি বছরই কাটলেজ এক্সাম্পল থেকে কোশ্চিন আসে। এবং আমরা এগুলো কীভাবে মনে রেখেছিলাম, যেমন আমি ইলাস্টিক, যে কেউ একটা গ্ল্যান্স আমরা এইভাবে মনে রাখি যে সবগুলো ই থাকলেই কি হয়, ইলাস্টিক হয়। যেমন হচ্ছে এক্সটার্নাল অডিটরি মিটাস, ইস্টেশিয়ান টিউব, এপিগ্লটিস, সব ই যুক্ত যেগুলো স্ট্রাকচার, ইউজুয়ালি তাদের ভিতরে আমরা কি পাই, ইলাস্টিক কাটলেজ পাই, এক্সেপ্ট এপিফাইসিয়াল কাটলেজ। এপিফাইসিয়াল কাটলেজ যেটা ই দিয়ে শুরু, কিন্তু এর ভিতরে কিন্তু ইলাস্টিক কাটলেজ থাকে না, কি থাকে, হায়ালিন কাটলেজ থাকে। ওকে, আর আরেকটা এক্সাম্পল রয়েছে হোয়াইট ফাইবার কাটলেজ। এটা আমরা কিভাবে পড়েছিলাম ক্লাসে? হোয়াইট ফাইবার কাটলেজ আমরা জানি খুবই স্টাউট কাটলেজ, শক্ত। 3টা কাটলেজের ভিতর সবচেয়ে শক্ত হচ্ছে হোয়াইট ফাইবার কাটলেজ, যার ভিতর 1 নম্বর কোলাজেন ফাইবার থাকে। ইউজুয়ালি কাটলেজে থাকে কয় নম্বর কোলাজেন ফাইবার? 2 নম্বর। হোয়াইট ফাইবারতে এক্সেপশন, কয় নম্বর কোলাজেন থাকে? 1 নম্বর। এবং এগুলো শক্ত, তার মানে এগুলো আমরা কীভাবে পড়েছিলাম যে এগুলো আপনার বডিতে ওয়েট বেয়ারিং লাইনে থাকে। কোথায় থাকে? ওয়েট বেয়ারিং লাইনে। যেমন নি জয়েন্টের মেনিসকাস, সিম্ফাইসিস পিবিস, ভার্টিবাল, 2টা ভার্টিবাল ওয়েট যায় না, তাহলে 2টা ভার্টিবাল মাঝখানে যে ডিস্ক, ইন্টারভার্টিবাল ডিস্ক, এটা কী হবে? হোয়াইট ফাইবার কাটলেজ। এইভাবে আমরা কিন্তু এটার এক্সাম্পল আরও সুন্দর করে ক্লাসে প্র্যাকটিস করেছিলাম। সো যেভাবেই প্র্যাকটিস করেন না কেন, এটা যদি আপনি মুখস্থ রাখতে পারেন, তাহলে এই কোশ্চেনগুলোর অ্যান্সার করা সম্ভব। তাহলে আপনাকে কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছিল হায়ালিন কাটলেজ থেকে, তাহলে আপনি যদি একটু ভালো করে হোয়াইট ফাইবার, ইলাস্টিক পড়ে ফেলেন, হায়ালিনগুলো মেথড অফ এক্সক্লুশনে আপনি পেরে যাবেন। যেভাবেই হোক এই বক্সটা ইনফিনিটি স্টার। পরের কোশ্চেনটায় চলে যাই। হোয়াট আর দ্য স্ট্রাকচার্স ডিরাইভ ফ্রম ফোরগার্ড এন্ডোডাম। তাহলে এন্ডোডাম, ফোরগার্ড, আমরা জানি ফোরগার্ড, মিডগার্ড, হাইন্ডগার্ড। আমরা ক্লাসে কিভাবে পড়েছিলাম মনে আছে? আমরা এরকম একটা টিউব আঁকাইছিলাম,
আমরা এখানে লিখছিলাম ফোরগার্ড, মিডগার্ড, হাইন্ডগার্ড। আমরা এক্সাম্পলগুলো শর্ট আউট করেছিলাম। আমরা যারা ক্লাসগুলো করেছি, ক্লাসের এই এক্সাম্পলগুলো সবার মনে থাকার কথা। ফোরগার্ড থেকে আমরা কিভাবে পড়েছিলাম, যে এইখানে যে ওরাল ক্যাভিটি থেকে শুরু হয় আপ টু সেকেন্ড পার্ট অফ কি ডিউডেনাম, সেকেন্ড পার্ট অফ ডিউডেনাম থেকে রাইট টু থার্ড অফ ট্রান্সভার্স কোলন পর্যন্ত মিডগার্ড, মিডগার্ড থেকে অ্যানাল কানালের পিকনেট লাইন পর্যন্ত হাইন্ডগার্ড। ওকে, এর ভিতরে আমরা ফোরগার্ড আমরা তাহলে জানি যে ওরাল ক্যাভিটি থেকে সেকেন্ড পার্ট, তাহলে ইউজুয়ালি বুঝতে পারি খুব সহজ। ওরাল ক্যাভিটির পর কি আমরা ল্যারিংস যদি বলি, ল্যারিংস, ফ্যারিংস হয়ে ইসোফেগাস, ইসোফেগাসের পর স্টমাক, স্টমাকের পর ডিউডেনাম, ডিউডেনামের ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্টে মেজর ডিউডেনাল প্যাপিলা পর্যন্ত ফোরগার্ড, তারপরে মিডগার্ড। তাহলে এই ফোরগার্ডের থেকে কোশ্চেন করা যায়, তাহলে খুবই ইজি ছিল। সমস্যা হয় যেটা, সেটা আমি একটু ডিসকাস করি, যে ফোরগার্ড থেকে যে স্টমাকের এই অংশটুকু আসে এগুলো আমরা সবাই জানি, বাট আমরা অনেকেই ভুল করে ফেলি যে এখান থেকে কিন্তু আমাদের ওভারঅল রেসপিরেটরি সিস্টেমটাও ডেভেলপ করে। রেসপিরেটরি সিস্টেম, দ্যাট মিন্স আমাদের নোজ যদি বলি, নোজ, তারপর কি নেজোফ্যারিংস, ল্যারিংস, ট্রাকিয়া, প্রাইমারি ব্রঙ্কাই, সেকেন্ডারি ব্রঙ্কাই, অ্যালভিওলাস, সব কিছু এই রেসপিরেটরি সিস্টেমটাও গার্ড থেকে ডেভেলপ করে। গার্ড থেকেই মানে যে আপনার শুধু ফোরগার্ড, মিডগার্ড, হাইন্ডগার্ড শুনলেই গার্ড মনে হয়, পেটের মধ্যে চলে যেতে মন চায়, সেভাবে গেলে হবে না। আপনার লাংস, রেসপিরেটরি সিস্টেমটাও কিন্তু ফোরগার্ড থেকে ডেভেলপ করে। আমরা ক্লাসে একটা ছবি দেখেছিলাম, আপনার শীটে দেখা একটা ছবি দেওয়া আছে, যে যেখানে এইভাবে দেখা যায় যে এই জায়গায় যে এই যে ইসোফেগাস, ইসোফেগাসের সামনে থেকে এইভাবে একটা লাং বার্ড, এইভাবে একটা লাং বার্ড ডেভেলপ করে, এরকম একটা ছবি আমরা কিন্তু দেখি। ওকে, তাহলে রেসপিরেটরি এপিথেলিয়াম, তাহলে আপনি এইটা কোশ্চিন এখনও যদি সলভ করতে চান এই জিনিসটা মাথায় রাখলেই হয়ে যায়। তাহলে ফার্স্ট কোশ্চিন স্ট্রিমটাই দেখেন কী দেওয়া ছিল, ব্রঙ্কিয়াল কাটলেজ। তাহলে প্রাইমারি ব্রঙ্কিয়াল কাটলেজ, সেকেন্ডারি ব্রঙ্কিয়াল কাটলেজ, যে বলি ফোরগার্ড থেকে আসবে না, অ্যান্সার উইল বি ফলস। কেন? তাহলে আমি তো কেবলই ব্রঙ্কিয়াল বললাম, যে কোনো রেসপিরেটরি জিনিসই কোত্থেকে আসে, ফোরগার্ড থেকে আসে, তাহলে এটা কেমনে ফলস হলো? আমি একটা জায়গায় রেডমার্ক করছি, আপনার বোঝা উচিত। দেখেন এখানে একটা ট্রিক্স দেওয়া রয়েছে, যে এখানে কাটলেজ বলা হয়েছে, কোনো কাটলেজই আপনার ফোরগার্ড, মিডগার্ড থেকে আসবে না। এগুলো জায়গা থেকে মেনলি কি আসে, আপনার লাইনিং এপিথেলিয়ামগুলো ডেভেলপ করে। কি ডেভেলপ করে? লাইনিং এপিথেলিয়ামগুলো ডেভেলপ করে। ওকে, ফোরগার্ড, মিডগার্ড, হাইন্ডগার্ড থেকে। তার মানে আমি যদি বলতাম ব্রঙ্কিয়াল এপিথেলিয়াম, তাহলে ট্রু হইতো। যেহেতু আমি কাটলেজ বলছি, কোনো কাটলেজ, এগুলো সবগুলো মেসেনকাইমাল টিস্যু, কাটলেজ, বোনস, এগুলো কি মেজেনকাইমাল টিস্যু, সারাউন্ডিং মেজেনকাইম থেকে ডেভেলপ করে। মাসল একটা মেজেনকাইমাল টিস্যু, সারাউন্ডিং মেজোকাইম থেকে তৈরি হয়, মেজোড্রাম থেকে তৈরি হয়, অথবা নিউরাল কেস থেকে আসতে পারে, দ্যাট ইজ নট আওয়ার কনসার্ন। বাট গার্ড থেকে শুধুমাত্র কি আসে, লাইনিং এপিথেলিয়াম আসে। সো ব্রঙ্কিয়াল কাটলেজ ইজ অ্যাবসোলুটলি ফলস। রাইট অ্যান্সার উইল বি ব্রঙ্কিয়াল এপিথেলিয়াম। ওকে, নেক্সট, অল দ্য নিউমোসাইট অফ দ্য অ্যালভিওলাই। অ্যালভিওলাসের ডেভেলপমেন্ট যদি বলি কোত্থেকে হয়, ফোরগার্ড থেকে হয়। অ্যালভিওলাস বললে ট্রু হতো। অ্যালভিওলাস কী দিয়ে তৈরি হয়? নিউমোসাইট দিয়ে, তাহলে নিউমোসাইট বললে ট্রু হইতো। বাট এখানে একটা ট্রিক খাটানো আছে, অল বলা হয়েছে। নিউমোসাইট কয় ধরনের? 3 ধরনের, টাইপ 1, টাইপ 2, টাইপ 3। এর ভিতর টাইপ 1, টাইপ 2টা ফোরগার্ড থেকে আসে, নট টাইপ 3। তাহলে এই টাইপ 3টা কোত্থেকে আসে? এটা আসে ব্লাড থেকে। ব্লাডের ম্যাক্রোফেজ যখন অ্যালভিওলাসের মধ্যে চলে আসে সেটাকেই বলা হয় টাইপ 3 নিউমোসাইট অর অ্যালভিওলার ম্যাক্রোফেজ। তাহলে অ্যালভিওলাস বললে ট্রু হইতো, নিউমোসাইট বললেও ট্রু হয়। বাট আমি যখন অল বলবো অথবা স্পেসিফিক বলে দেবো টাইপ 3, তখন কিন্তু আর হবে না, তখন ফলস হয়ে যাবে। কারণ এটা ফোরগার্টের না, এটা অ্যালভিওলাসের না, এটা ব্লাডের জিনিস অ্যালভিওলাসে আসছে, তাই বলে তো তার অরিজিনকে আপনি মিলাইতে পারেন না। অরিজিন তাহলে ব্লাড থেকে, তাহলে অল বলার কারণে এই স্ট্রিমটা ফলস হয়ে যাচ্ছে। দেন গ্যাস্ট্রিক স্ট্রমাল টিস্যু, স্টমাক, গ্যাস্ট্রিক, সেম ট্রিক্স আপনার সাথে অ্যাপ্লাই করা হয়েছে। আমি যদি বলতাম গ্যাস্ট্রিক মিউকোজাল টিস্যু, গ্যাস্ট্রিক লাইনিং এপিথেলিয়াম, তাইলে ট্রু হইতো। আমি আবার বলছি স্ট্রমা, স্ট্রমা মানে কি সাবকিউটেনিয়াস টিস্যু, মাসল, এগুলো কখনোই এপিথেলিয়াম থেকে ডেভেলপ হবে না, বা এন্ডোডাম, এক্টোডাম, মেসোডাম থেকে হবে না। এগুলো মেসেনকাইমাল টিস্যু। বি কেয়ারফুল অ্যাবাউট দোজ লাইন্স। ওকে, নেক্সট, ট্রাকিওব্রঙ্কিয়াল ট্রি, এখানে কোনো ঝামেলা নাই, তাহলে ট্রাকিওব্রঙ্কিয়াল ট্রি ট্রু হবেই। নেক্সট, মিডিল এয়ার ক্যাভিটি, নো। ইউস্ট্রেশিয়ান টিউব পর্যন্ত ডেভেলপ করতে পারে ফোরগার্ড, র্যাকথিস পাউচ থেকে, মিডিল এয়ার ক্যাভিটি না।
এটা ডেভেলপ করে ফ্যারেঞ্জিয়াল পাউচ থেকে। কোত্থেকে? ফ্যারেঞ্জিয়াল পাউচ। সো আপনি এই স্ট্রিমগুলোর প্রত্যেকটার এক্সপ্লেনেশন আপনার অলরেডি দেওয়া রয়েছে, আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন এখান থেকে আপনারা সর্ট আউট করতে পারেন। আর এই যে ফোরগাট, মিডগাট, হাইনগাটের ডেরিভেটিভস, এগুলো ইনফিনিটি স্টার, এবং এই ছবিগুলো আমি অলরেডি, এই ছবিটা আমি আঁকানোর চেষ্টা করেছিলাম এবং এই জায়গাটা বোঝানোর চেষ্টা করছি। বি কেয়ারফুল। নেক্সট, রিগার্ডিং ফার্টিলাইজেশন থেকে কোশ্চিন আসতে পারে, ইনফ্রিকুয়েন্ট, নট সো ফ্রিকুয়েন্ট। তবে আমরা পড়ে নিব। রিগার্ডিং ফার্টিলাইজেশন, ফাইন্ড আউট দ্য কারেক্ট স্টেটমেন্ট। অকার্স in the most dilated part of fallopian tube. Fallopian tube has 4 part: fimbrial end, ampullary region, isthmus, interstitial part. Among these 4, fertilization occurs in the ampullary region, which is the most dilated part. তাহলে this is true. Next, occurs in the ampullary part. একই কথা দুইভাবে বলা হয়েছে। একবার বলা হয়েছে ampullary part, আরেকবার বলা হয়েছে ampulla সবচেয়ে মেইন বৈশিষ্ট্য সেটা হচ্ছে most dilated, সেইভাবে যেটাই পরীক্ষা আসুক দুইটাই true. Next, capacitation is the process of conditioning of sperm within male genital tract. খুব সুন্দর একটা ট্রিক খাটানো হয়েছে এখানে, যে ক্যাপাসিটেশন যখন মেল থেকে স্পার্মটা ফিমেল জেনিটাল ট্র্যাক্টে পৌঁছায় তখন ওখানে কিছু চেঞ্জ হয়, যেটাকে বলা হয় কন্ডিশনিং। তাহলে মেলের স্পার্ম কন্ডিশনিং হয়, খুব ভালো কথা, বাট এটা তো মেল জেনিটাল ট্র্যাক্টে হয় না, এটা যখন ফিমেল জেনিটাল ট্র্যাক্টে যায় তখন হয়। তাহলে সব ঠিক ছিল, জাস্ট এখানে উইদিন ফিমেল জেনিটাল ট্র্যাক্ট ওয়ার্ডটা আসতে হতো। নেক্সট, ক্যাপাসিটেশন নিড অ্যারাউন্ড 7 মিনিট, ফলস, ইট নিডস অ্যারাউন্ড 7 আওয়ার্স। 7 ঠিক রাখছি, মিনিট আর আওয়ারটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। খুবই হার্ড একটা জিনিস, খুব বেশি কনসেন্ট্রেশন দিয়ে পরীক্ষা না দিলে এগুলো ভুল ধরাটা খুব কঠিন। নেক্সট, spermatozoa may remains viable in the female reproductive tract after 7 hours. No, একবার যদি একটা কোনো স্পার্ম ফিমেল জেনিটাল ট্র্যাক্টে যায়, সে অ্যাট লিস্ট সেভারাল ডেজ আপ টু 24 আওয়ার্স পর্যন্ত থাকতে পারে, ঠিক না? এই কারণে তো ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল কি বলা হয়, 24 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে খেয়ে ফেলতে বলা হয়, তাহলে ইফেক্টিভ হবে, ঠিক না? অনেকটা এই থিমটাও যদি আপনি মনে রাখেন তাহলে এটা সর্ট আউট করতে পারবেন, যে অ্যাটলিস্ট 24 to 72 আওয়ার্স সেটা ফিমেল জেনিটাল ট্র্যাক্টে ভায়াবল থাকে। ওকে, তাহলে স্পার্মাটোজেনেস ফার্টিলাইজেশন সম্বন্ধে আমি যে কথাগুলো বলছিলাম, আপনার এই স্লাইডটা যেটা আপনার শীটে দেওয়া রয়েছে ফার্টিলাইজেশন সম্বন্ধে খুব জিস্ট লেখা রয়েছে, এটা যদি আপনি পড়ে ফেলেন অ্যান্সারগুলো কিন্তু করা সম্ভব, এইখান থেকে স্ট্রিমগুলো নেওয়া। নেক্সট, আরেকটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ গোনাড, যেটা 2019-এর রেসিডেন্সির কোশ্চিন ছিল। ইনফিনিটি স্টার একটা টপিক, এখান থেকে মিস করা যদি করে থাকেন আপনার পরীক্ষায় খুবই খারাপ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এটা ক্লাসও বারবার ডিসকাস করা হয়েছে। সো ডেভেলপমেন্ট অফ গোনাড বললে আমরা জানি আপ টু 6 উইকস বোথ সেক্সেস সেম থাকে, ঠিক না? এই স্ট্রিমটাই বলা হচ্ছে আপ টু 6 উইকস সেম ইন বোথ সেক্স, ট্রু। মেডুলা ডেভেলপড ইনটু টেস্টিস ইন 6 to 7 উইকস, ইয়েস দ্যাটস ইজ অ্যাবসলিউটলি ট্রু। আমরা জানি যে প্রিমিটিভ গোনাড যেটা, তার দুইটা পার্ট, একটা হচ্ছে মেডুলা আর একটা হচ্ছে কর্টেক্স। মেডুলা থেকে এম ফর এম মানে মেল আর মেলের টেস্টিস ডেভেলপ করে, আর কর্টেক্স থেকে ফিমেল আর ওভারি ডেভেলপ করে। ওভারি ডেভেলপ করতে 7 থেকে 9 সপ্তাহ সময় লাগে, পরে যেটা ডেভেলপ করে, এবং মেল থেকে 6 থেকে 7 সপ্তাহ সময় লাগে, এবং এই ঘটনাটা ডেভেলপ মেইনলি নির্ভর করে SRY জিন, এই জিনটার উপরে, যেটা ক্রোমোজোমের শর্ট আর্মে থাকে। ক্রোমোজোমের কোন আর্মে থাকে? শর্ট আর্ম, ক্রোমোজোম 6-এর শর্ট আর্মে থাকে। এই কথাগুলো কিন্তু আমরা গোনাডের ডেভেলপমেন্টের সময় পড়ছি, এবং এগুলো থেকেই স্ট্রিমগুলো তোলা, প্রত্যেকটাই ট্রু। তাহলে ক্রোমোজোম SRY জিন লোকেটেড ইন দ্য শর্ট আর্ম অফ ক্রোমোজোম Y কন্ট্রোলিং ডিফারেন্ট গোনাড, এটাও ট্রু। অ্যান্ড সার্টরি সেল অ্যান্ড ফলিকুলার সেল ফ্রম সেলোমিক এপিথিলিয়াম। আমরা জানি গোনাড তৈরি করতে গেলে যে শুধুমাত্র স্পার্ম আর ওভাম থাকে তা না, এই স্পার্মকা ওভামকে সাপোর্ট দেওয়ার জন্য চারপাশে অনেকগুলো সাপোর্টিং সেল থাকে। কি থাকে? সাপোর্টিং সেল। এই যে আপনার স্পার্ম এত ভাইটাল একটা জিনিস, অথবা আপনার ওভাম এত ভাইটাল জিনিস, একে সাপোর্ট দিতে হবে না? অবশ্যই সাপোর্ট দিতে হবে। এর চারপাশে অনেক সাপোর্টিং সেল থাকে, এই সেলগুলোকে বলা হয় মেলের ক্ষেত্রে সার্টরি সেল, ফিমেলের ক্ষেত্রে বলা হয় ফলিকুলার সেল। এবং যে সাপোর্টিং সেলই হোক, সার্টরি সেল হোক অর ফলিকুলার সেল হোক, বোথ ডেভেলপ ফ্রম সিলোমিক এপিথেলিয়াম, ডেভেলপ করে কোত্থেকে? সিলোমিক এপিথেলিয়াম থেকে। তাহলে যে 5টা স্ট্রিম তোলা হয়েছিল 5টাই ট্রু ছিল। খুব সুন্দর সুন্দর স্ট্রিম, এবং এগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। সো
আপনি এই জায়গাটা যেটা পড়বেন ডেভেলপমেন্ট অফ গোনাড আপনার শিটে খুব জিস্ট করে লেখা রয়েছে, একদম ইফেক্টিভ লাইনগুলো, একদম ইনফিনিটি স্টার, কোনোভাবে মিস করা যাবে না, এখান থেকে কোশ্চিন আসে। নেক্সট, সেকেন্ড ফ্যারেঞ্জিয়াল আর্চের ডেরিভেটিভস, এইটা না পড়ে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, আমি ইমব্রায়োলজি কিচ্ছু পারি না, কিচ্ছু মনে থাকে না, আমি একটা জিনিস পড়ে যাব, অনলি একটা পড়ে যাব, আসলে আসলো না আসলে নাই, দ্যাট উইল বি ফ্যারেঞ্জিয়াল আর্চ ডেরিভেটিভ, এতটাই ইম্পর্টেন্ট। তাহলে ফ্যারেঞ্জিয়াল আর্চ কোনোভাবে মিস করা যাবে না। তো আমরা যারা ক্লাসে করেছি আমরা ফ্যারেঞ্জিয়াল আর্চ একটা টেকনিক খাটায় পড়ছিলাম, আমি জাস্ট টেকনিকটা আপনার সাথে ডিসকাস করবো, এখন ইন ডিটেলস ডিসকাস করবো না। আমরা এইভাবে পড়েছিলাম যে আমাদের ফ্যারেঞ্জিয়াল আর্চ কয়টা, চারটা মেনলি, ফার্স্ট আর্চ, সেকেন্ড আর্চ, থার্ড আর্চ, 6 ফার্স্ট আর্চ, সেকেন্ড আর্চ, থার্ড আর্চ, 4 to 6 আর্চ। তাহলে প্রত্যেকটা আর্চের আমরা নার্ভ এইভাবে পড়েছিলাম, 5, 7, 9, 10, মনে আছে? 5, 7, 9, 10 মিক্সড নার্ভ আপনার হিউম্যান বডিতে। তাহলে এটা 5, 7, 9, 10 কিন্তু আমরা জানতাম, সেটা আমরা অ্যাপ্লাই করছিলাম। তারপর পড়ছিলাম ফার্স্ট আর্চের ডেরিভেটিভসগুলো এইভাবে মনে রাখা যায়, এনি স্ট্রাকচার কন্টেনিং এম অর টি, এক্সেপশন হচ্ছে ইনকাস আর অ্যান্টেরিয়র বেলি অফ ডাইগেস্টিক, তিনটা জিনিস, এনি স্ট্রাকচার, ম্যাসেটার, টেম্পোরারিস, এম, টি, মেন্ডিবল, যাই বলি, মিকেলস কাটলেজ, অনেক এম এর এক্সাম্পল রয়েছে। এম থাকলেই সেগুলো হবে ফার্স্ট আর্চ, টি চোখ বন্ধ করে ফার্স্ট আর্চ, সাথে ইনকাস এবং অ্যান্টেরিয়র বেলি অফ ডাইগেস্টিক। আর সেকেন্ড আর্চ আমরা পড়ছিলাম এনি স্ট্রাকচার স্টার্ট উইথ এস, কি স্টার্ট উইথ এস, যেমন স্টেপিস, স্টেপিডিয়াস, যাই থাকুক, এস থাকলে সেকেন্ড আর্চ, সাথে হচ্ছে পোস্টেরিয়র বেলি অফ কি ডাইগেস্টিক। অ্যান্টেরিয়র যদি ফার্স্ট আর্চ থেকে আসে, সেকেন্ড আর্চ থেকে কি আসবে, পোস্টেরিয়র, ঠিক না? এইভাবে কিন্তু আমরা আর্চগুলো পড়েছিলাম, আমি আর ফার্দার ডিসকাস করলাম না। তাহলে এই আর্চগুলো মনে রাখাটা খুবই ইম্পর্টেন্ট, এবং এই যে আমরা শর্টকাটটা প্র্যাকটিস করছি, এটা ইনফিনিটি স্টার। আমি আবার বললাম, একটাও যদি জিনিস পড়তে মন চায় সেটা পড়ে যাবে না আর্চ। সো আর্চ প্র্যাকটিস করতেই চাই না, আই থিঙ্ক এগুলো আপনারা সব ঝানা করে ফেলছেন। সো এই জায়গাটা ইনফিনিটি স্টার, এবং এখানে বেশ কিছু অ্যাসোসিয়েটেড ছবি দেওয়া রয়েছে যেগুলো আপনাকে ইমপ্রেশন ক্রিয়েট করতে হেল্প করবে। সো বি কেয়ারফুল অ্যাবাউট ফ্যারেঞ্জিয়াল আর্চ। নেক্সট, আনাদার ইম্পর্টেন্ট ডেরিভেটিভস অফ নিউরাল ক্রেস্ট, নিউরাল ক্রেস্ট অলসো ইনফিনিটি স্টার, এটাও মিস করা যাবে না। আমরা একটা শর্টকাট দিয়ে নিউরাল ক্রেস্টের ডেরিভেটিভস পড়ছিলাম, মনে আছে? যারা মনে নাই আমি একটু রিক্যাপ করি, সিলেট ওসমানী মেডিকেল কলেজ প্লাস অল দ্য গ্যাংলিয়নস অফ হিউম্যান বডি, তাহলে এসওএমসি প্লাস গ্যাংলিয়ন। যেমন আমরা জানি এস ফর সোয়ান সেল, ও ফর ওডোন্টোব্লাস্ট, এ ফর মেলানোসাইট, সি ফর সি সেল অফ থাইরয়েড গ্ল্যান্ড অর প্যারাফলিকুলার সেল, যেটা আমরা বলি সি সেল অর প্যারাফলিকুলার সেল, অথবা স্মুথ মাসল, তারপর হচ্ছে হার্টের সি ফর কোনোট্রাঙ্কাল সেপ্টাম, এম ফর মেনিনজেস, লেপ্টোমেনিনজেস মেনলি, এম দিয়ে আরেকটা আমরা পড়ছিলাম অ্যাড্রেনাল মেডুলা, ঠিক না? এই কয়টা স্ট্রাকচার হচ্ছে নিউরাল ক্রেস্ট থেকে আসে। ইন অ্যান্ড অল দ্য গ্যাংলিয়ন, সেটা সিম্প্যাথেটিক হইতে পারে, প্যারাসিম্প্যাথেটিক হইতে পারে, গ্যাংলিয়ন হইতে পারে, হচ্ছে অরব্যাক প্লেক্সাস, মিসিনাস প্লেক্সাস গ্যাংলিয়ন, যাই গ্যাংলিয়ন বলি না কেন, সবগুলো কামস ফ্রম নিউরাল ক্রেস্ট। তাহলে এই সূত্রটা আমরা যারা পড়ছিলাম তারা কিন্তু ইজিলি এটা অ্যান্সার করতে পারবো। আমি আর এটাও প্র্যাকটিস করব না, এগুলো আপনাদের মিস যাওয়া উচিত না। এবং নিউরাল ক্রেস্টের ডেরিভেটিভস আপনার শিটে সুন্দর করে লেখা রয়েছে, আমরা ক্লাসে খুব সুন্দর করে প্র্যাকটিস করছি। কিপ প্র্যাকটিসিং দিস আর্চ ক্রেস্ট পাউচ। সেম অ্যাজ ডেরিভেটিভসে ফ্যারেঞ্জিয়াল আর্চের আরেকটা কোশ্চিন আছে, ফ্যারেঞ্জিয়াল আর্চ, তাহলে আমি এটাও ডিসকাস করবো না। আমরা একটু আগে যেটা ডিসকাস করছি সেটা যদি মনে থাকে, আমার মনে হয় এটা আপনি ইজিলি সর্ট আউট করতে পারবেন, সেম রেফারেন্স শিটের। নেক্সট, ডেরিভেটিভস অফ নিউরাল ক্রেস্ট, আবার সেই নিউরাল ক্রেস্ট চলে আসছে, সেম উত্তর এসএমসি প্লাস গ্যাংলিয়ন, এটা জানা থাকলেই হবে, সেম রেফারেন্স। নেক্সট, টাইপ অফ প্লাসেন্টা, দিস ইজ এ কোশ্চিন আউটসাইড অফ ইউর সিলেবাস। এই কোশ্চিনটা টোটালি আপনার শিটের বাহির থেকে করা হয়েছে, এবং এটার রেফারেন্সে আপনি ম্যাট্রিক্স যে মেন ভলিউম রয়েছে সেখানে আপনি এগুলো প্লাসেন্টা টাইপ পেয়ে যাবেন। আপনার শিটে কিন্তু প্লাসেন্টার টাইপগুলো লেখা নেই, সো কোয়াইট ডিফিকাল্ট মনে হতে পারে, বাট হঠাৎ করে এরকম টাইপের কোশ্চিন পরীক্ষা পাবেন। আমি বারবার যেটা বলি যে এই যে শিট কখনোই আপনার 100% না,
এটা কোনো বাইবেল না যে এখান থেকে 100% কমন পড়বে, বাট আপনি যদি শীটটা খুব ভালো প্রিপারেশান নেন, I think 75 to 80% that will be quite good number for clearance of your entrance exam. এইটাই পড়েন না কেন, 70% নাম্বার তুলে আনেন অ্যানাটমি থেকে, সেটাই তো অনেক। তাহলে আর শীটটা কি কত খুব কি বড়, খুব গুছানো একটা শীট। এটা যদি আপনি একটু ক্লাসের সাথে কোরিলেট করে পড়েন, এটার প্রিপারেশন না আই থিঙ্ক ডোন্ট সো টাফ। সো জাস্ট অ্যানাটমি খুব কঠিন, পড়তে পারি না, এত সুন্দর করে গুছানো একটা জিনিস রয়েছে, আপনার কালার অ্যাটলাস রয়েছে। জাস্ট কালার অ্যাটলাসের পৃষ্ঠাগুলো যদি আপনি কয়েকবার উল্টান, তাহলে আপনার দিনে একবার করে রিভিশন হয়ে যায়। একটু তো কঠিন হবেই, অ্যানাটমিটা এত সহজ না যতটা সহজ আমি বলতেছি। নিড প্র্যাকটিস অ্যান্ড পেশেন্স, আপনাকে ধৈর্য ধরেই পড়তে হবে, সময় দিতে হবে। আপনি একটু সময় দেন না কেন, দেখবেন অ্যানাটমি অনেক ইজি হয়ে যাবে আপনার জন্য। ওকে, তো এটা আউট অফ সিলেবাস কোশ্চেন ছিল, সো এটা একটু ডিফিকাল্ট মনে হতে পারে, সো এটা আমি একটু স্কেপই করে গেলাম আপনাদের জন্য। নেক্সট আমি চলে আসি, আমাদের শেষের দিকে চলে আসছি, 24 নম্বর কোশ্চেন, ডেরিভেটিভস অফ ফ্যারেঞ্জিয়াল পাউচ। সেম অ্যাজ পাউচ আর্চ, পাউচের আমরা একটা ছবি আঁকাইছিলাম, আমি সেই ছবিটা আবার যারা ক্লাসে আঁকাই নিলাম, নাহলে আমি আবার একটু প্র্যাকটিস করি, যে আমরা এইভাবে ছবি আঁকাইছিলাম পাউচের ডেরিভেটিভসগুলো। এটা কি? এটা হচ্ছে টিম্পেনিক মেমব্রেন। এটা কি? মিডিল এয়ার ক্যাভিটি। তাহলে মিডিল এয়ার ক্যাভিটি থেকে এটা কি আসে? ইউস্টেশিয়ান টিউব, ঠিক না? তারপর এই পাশে এটা যেখানে ওপেন করে ফ্যারিংসের দুই পাশে দুটা কি থাকে? ছোট ছোট টনসিল থাকে, টনসিল। তারপর আমি যদি নেকে যাই, নেকে এরকম একটা গ্ল্যান্ড থাকে, এই গ্ল্যান্ডের আউটলাইন দেখে আমি কিসের ছবি আঁকাইছি মনে হয়? থাইরয়েড। থাইরয়েডের একটা স্পেসিফিক সেল প্যারা ফলিকুলার অবলিক সি সেল অফ থাইরয়েড। তার ঠিক উপরে থাকে সুপিরিয়র, নিচে থাকে ইনফিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, প্যারাথাইরয়েড। আর সবার নিচে আপনার মেডিস্টা নামে একটা গ্ল্যান্ড থাকে, যেটাকে নাম হচ্ছে থাইমাস। এই ছবি আমরা আঁকাইছিলাম, ঠিক না? মনে পড়ে? এই যে কটা স্ট্রাকচারের ছবি আমি আঁকাইছি, এগুলোই হচ্ছে আপনার ফ্যারেঞ্জিয়াল পাউচের ডেরিভেটিভস, ফ্যারেঞ্জিয়াল পাউচের ডেরিভেটিভস। একটু খেয়াল করেন, একটা সুন্দর জিনিস, এই যে এটা স্টার্টিংটা খেয়াল করেন, টিম্পেনিক মেমব্রেন, ইউস্টেশিয়ান টিউব, টনসিল, থাইরয়েড, থাইমাস, প্যারাথাইরয়েড। আমি আসলে কি ওয়ার্ডটা ধরতে বললাম আপনাকে, যে যতগুলো ফ্যারেঞ্জিয়াল পাউচের ডেরিভেটিভস রয়েছে, একটা মিডল এয়ার ক্যাভিটিটা শুধু আমি মিলাতে পারি না, বাট সবগুলোই দেখেন কি দিয়ে শুরু হয়েছে? টি দিয়ে, টিম্পেনিক মেমব্রেন, টনসিল, টিউব, থাইরয়েড, প্যারাথাইরয়েড, থাইমাস, ঠিক না? তাহলে এইভাবে ইমপ্রেশন যদি রাখেন, এই ছবিটা যদি বেশ কয়েকবার প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু আপনার ফ্যারেঞ্জিয়াল পাউচের ডেরিভেটিভস মুখস্থ হয়ে যাবে। এটা আসে ফার্স্ট থেকে, এটা আসে সেকেন্ড থেকে, এটা ব্যতিক্রম ফোর্থ থেকে, এটা আসে 4-এর পর 5, আর লাস্টের দুইটা আসে 3 থেকে। 1 2 4 5 3 ব্যতিক্রম, 3 নম্বরে ব্যতিক্রম। 1 2 সুপিরিয়রটা আসে 4 থেকে, থাইরয়েড আসে 5 থেকে, লাস্টের দুইটা দ্যাট মিন্স ইনফিরিয়র অ্যান্ড থাইমাস আসে 5 থেকে, কানের ভিতরে সব কিছু 1 থেকে। এই তো পাউচের পড়া শেষ, ঠিক না? তাহলে কানের ভিতরে সব কিছু 1 থেকে, এটাই যদি মনে রাখেন, কানের ভিতরে আসেই তো ছবিতে 3টা, টিম্পেনিক মেমব্রেন, মিডল এয়ার ক্যাভিটি, ইউস্টেশিয়ান টিউব। এটাই আপনার পরীক্ষায় এখানে কোশ্চিন করা হয়েছে। সো পাউচ থেকে পড়াটা খুব একটা কঠিন, এবং পাউচ থেকে কোশ্চিন খুব বেশি যে আসে আমি বলবো না, বাট ইম্পর্টেন্ট। ওকে, সো পাউচের এই চার্টটা আপনার শিটে লেখা রয়েছে, এবং এই ছবিটা কি প্র্যাকটিসিং, আমরা যারা ক্লাস করেছি এই ছবিটা কিন্তু খুব সুন্দর করে প্র্যাকটিস করেছি, এই ছবিটা যেন আপনার নখদর্পণে থাকে। এবং আমাদের লাস্ট কোশ্চেনটা চলে আসছি আমরা, সেটা হচ্ছে রিগার্ডিং ওজেনেসিস। আমাদের ফিমেল জেনিটাল ট্র্যাক্টে যে প্রসেসটা হয়, কিওয়ার্ড এক্ষেত্রে আমাদের কি? ওজেনেসিস। এখান থেকে স্ট্রিমটা করা হয়েছে। সো আমরা স্ট্রিমগুলো দেখি। স্টার্টস ফ্রম বার্থ, ব্যতিক্রম মেইলের ক্ষেত্রে যেটা করসপন্ডিং প্রসেস, দ্যাট ইজ স্পার্মাটোজেনেসিস, এটা একটা পিউবার্টিতে শুরু হয়। বাট ফিমেলের ক্ষেত্রে এই প্রসেসটা কখন শুরু হয়? বিফোর বার্থ। একটা ফিমেল যখন মায়ের পেটের ভিতরে থাকে, তখনই কিন্তু তার এই ওজেনেসিস প্রসেসটা শুরু হয়। জন্মের সময় সে বন্ধ হয়, পিউবার্টিতে আবার রিজিউম হয়। তাহলে ইট স্টার্টস নট ফ্রম বার্থ, ইট স্টার্টস বিফোর বার্থ।
এই ফ্রম ওয়ার্ডটার জন্য এই স্ট্রিমটা ফলস হচ্ছে। নেক্সট, প্রাইমারি ওসাইট স্টার্টেড অ্যাট ডিপ্লোটেন স্টেজ জাস্ট বিফোর বার্থ। ইয়েস, এটা যেহেতু জন্মের আগে শুরু হয় এবং এই প্রসেসটা শুরু হয়ে আপ টু প্রাইমারি ওসাইট পর্যন্ত আসে। কমপ্লিট প্রসেসটা যদি আপনি ছবি দেখেন দেখবেন ওগোনিয়াম, প্রাইমারি ওসাইট, সেকেন্ডারি ওসাইট, তারপর ওভাম, কিন্তু সে কিন্তু প্রসেসটা কমপ্লিট করে না, একটা জায়গায় হোল্ড হয়। হোল্ড হয় কোথায়? প্রাইমারি ওসাইটে। সেকেন্ড, এবং এটার কোন স্টেজে? ডিপ্লোটিন স্টেজে এসে হোল্ড হয়ে যায়। জন্মের আগেই শুরু হয়, জন্মের আগেই আটকায় যায়। বি কেয়ারফুল। নেক্সট, ওগোনিয়াম প্রেজেন্ট অ্যাট বার্থ অ্যাট এ ভেরি মিনিমাম নাম্বার। নো, 1,40,000 থেকে 50,000 ওভাম একটা ফিমেলে, নর্মাল হেলদি ফিমেলের রিপ্রোডাক্টিভ এজে থাকে, ধীরে ধীরে সেটা কমতে থাকে। এখান থেকে প্রতি সাইকেলে একটা করে ওভাম রিলিজ হয়। তাহলে মিনিমাম নাম্বার না, ম্যাক্সিমাম নাম্বার প্রচুর থাকে, 1,00,000-এর বেশি। তো মিনিমাম নাম্বার বললে ভুল হয়ে যাবে। নেক্সট, অনলি ফার্টিলাইজেশন ক্যান ইন্ডিউস দ্য ফর্মেশন অফ এ ম্যাচিওর ওভাম। ইয়েস, নাহলে প্রতি সাইকেলে ওভলিউশনের সেকেন্ডারি ওসাইট রিলিজ হয়ে যায়। এই প্রসেসটা ফিমেলের তখনই কমপ্লিট হয়, এটা আমরা ক্লাসে জোর দিয়ে পড়েছি, যখন একটা ওভাম একটা স্পামকে পাবে। তা না হলে প্রত্যেকটা সাইকেলে সেটা কখনোই তার সাইকেলটাকে কমপ্লিট করে না। সে কি হয়? ওভলিউশনের সেকেন্ডারি ওসাইট হয়ে বের হয়ে যায়। কমপ্লিট প্রসেস করতে গেলে তাকে একটা স্পামকে অবশ্যই দরকার হবে, ঠিক না? তাহলে ফার্টিলাইজেশন হলে এই ঘটনাটা শুধুমাত্র হইতে পারে। ওকে, নেক্সট, মিওসিস 1 কমপ্লিটস অ্যাট ফার্টিলাইজেশন। না, ফার্টিলাইজেশন হলে কি মিওসিস 1? ফার্টিলাইজেশন হলে তো ঝামেলাই কাজই শেষ। তাহলে মিওসিস 1 হবে না 2 হবে? 1 তো সে প্রথমেই শেষ হয়ে গেছে, তাহলে এটা কি হবে? মিওসিস 2। তাহলে মিওসিস 2 কমপ্লিটস অ্যাট ফার্টিলাইজেশন। ট্রিকি স্ট্রিম 1, 2 এগুলো ছোটোখাটো জিনিস, কনসেপশন না থাকলে বুঝতে সমস্যা হয়ে যায়। সো লুক অ্যাট দ্য চার্ট। এখানে থেকে কোশ্চেনটা করেছে ডিফারেন্স বিটুইন স্পার্মোজেনেসিস, ওজেনেসিস। এখানেও 2-3টা স্টার্ট দিয়ে আমরা পড়ে ফেলবো। ওকে ওকে, সো দ্যাটস অল, দ্যাটস দ্য মেইন কোশ্চেন যেটা ক্লাস টেস্টের 25। সো এই জায়গাগুলো আমি বারবার বলছি যে আমরা পিক করার চেষ্টা করেছি বিভিন্ন বিগত বছরের কোশ্চেন এবং আপনার শিট বেসিস করে। সো এখানে কোনো রকম গ্যাপ রাখা যাবে না। এর বাহিরেও অবশ্যই আপনি ম্যাট্রিক্স, মেন ভলিউম, কুইক রিভিশনের হেল্প নেবেন। এবং এগুলোই যে পাবেন নট দ্যাট, আপকামিং যে সাবজেক্ট ফাইনাল হবে, হাফ সাবজেক্ট ফাইনাল হবে এবং মডেল টেস্ট হবে, আপনি আরও বিজারি কোশ্চেন পাবেন। বাট দিন শেষে এই ক্লাস টেস্ট এবং শিটটা হচ্ছে আপনার বেস। এখানে কোনো রকম গ্যাপ রাখা যাবে না। আপনি যদি এটার গ্যাপ না রাখেন, দেখবেন আপনার ফাইনাল পরীক্ষার আউটকাম ইনশাল্লাহ অনেক অনেক ভালো হবে। সো টিল দেন ভালো থাকেন, সুস্থ থাকেন, এইভাবে প্রিপারেশন নিতে থাকেন। অ্যান্ড যদি কোনো স্পেসিফিক কোশ্চেনের সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমরা সেগুলো সলভ করার চেষ্টা করব। থ্যাংক ইউ।